হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, অধ্যায় 8 স্থিতিবিদ্যা। সো বেসিক্যালি এটা স্থিতিবিদ্যার ফোর্থ লেকচার। অলরেডি আমরা 3টা লেকচার দেখছি। আশা করি প্রত্যেকটা টপিকই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকে আরো 2টা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে। সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকে আমরা এই 2টা টাইপ নিয়ে আলোচনা করব। টাইপ 7 আছে 3টি সমবিন্দু বল সাম্যাবস্থা সৃষ্টি করলে তা হতে বল ত্রয়ের অন্তর্গত কোণ নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা এখানে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব 3টি বল সাম্যাবস্থায় থাকলে তা থেকে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সংক্রান্ত যে সমস্যা বলি। ওকে, এটাও আমরা কি করছি দেখো, এই 2টা টাইপ আমরা এখানে রাখছি এবং প্রায় সিমিলার। হ্যাঁ, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, বাট আমরা কি করব, ডিপ ডাউন করব, গভীরভাবে জিনিসগুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, দুইটাই কিন্তু ট্রিপল স্টার। ওকে, সো গত লেকচারটা একটু কি বলা যায়, একটু লো লেভেলে ছিল। কেন? কারণ একটা ছিল 1 স্টার, একটা 2 স্টার ছিল, তাই না? বাট আজকে দেখো দুইটাই কিন্তু ট্রিপল স্টার। আজকে আমার মনে হয় সবাই খুব মনোযোগ সহকারে লেকচারটা তোমরা দেখবা। ওকে, তাহলে আমরা টাইপ 7 এর দিকে আগাই। খেয়াল করো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, টাইপ 7 এ দেখতেই পাচ্ছ এমসিকিউ এ বেশ কয়েকবার এই টাইপ থেকে ম্যাথ আসছে। সো এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জিএসটি তে আসছে, সিইউ তে আসছে। ওকে, বেশ কয়েকবার আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। আচ্ছা, রিটেনে এখন পর্যন্ত আসছে নাই, বাট রিটেন কয়েক বছর হয়েছে চালু হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। তো সামনে কিন্তু আসতে পারে। ওকে, অলরেডি আমি বলে ফেলছি যে এটা ট্রিপল স্টার গুরুত্বের বিবেচনায়। তো চলো একটু সামনে আগাই। খেয়াল করো, 3টি বল সাম্যাবস্থায় থাকার শর্ত। ওকে, 3টি বল সাম্যাবস্থায় থাকার শর্ত নিয়ে এখানে একটু আমরা আলোচনা করব। লাইক একটা কণা আছে, ঠিক আছে, এই যে এখানে একটা কণা, পার্টিকেল। সো এই কণার উপরে 3টা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, একটা পি, একটা কিউ, আর একটা হইলো আর। সো আমি এইগুলাকে ভেক্টর সাইনের মাধ্যমে প্রকাশ করে দেই। ওকে, সো মান দিক দুইটাই বুঝাইতেছে। এখন খেয়াল করো, আমার দরকার হইল এই 3টা বল কখন সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা কি? দ্যাট মিনস এটা স্টেবল অবস্থায় থাকবে। ওকে, অথবা আমি যদি স্পেসিফিক্যালি বলি তাদের লব্ধি 0 হবে। তখন আমি বলতে পারবো 3টা বল একটা কণার উপর প্রয়োগ করার পরেও তাদের লব্ধি কি হইছে? 0। ওকে, বা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা। সো এটা বুঝাই যাচ্ছে যে এই সম্পর্কটুকুকে আমি কিভাবে লিখতে পারবো, পি প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, আলটিমেট রেজাল্ট কত হবে? 0 হবে। লব্ধি কত হবে? 0 হবে। ওকে, আচ্ছা, এই ফরমেশনের সাথে কি এটার একটা সম্পর্ক আছে না? আমরা আগেও দেখাইছি ভেক্টর গুলাকে কিন্তু আমরা শিফট করতে পারি। লাইক এই যে পি ভেক্টরটাকে আমি এইভাবে রাখতে পারি, ঠিক আছে। এই যে কিউ ভেক্টরটাকে আমি এইখানে নিয়ে আসতে পারি। ওকে, এই যে আর ভেক্টরটাকে আমি কি করতে পারি, এই যে দেখো তীর কিন্তু নিচের দিকে আছে, প্যারালালি শিফট করে দিলাম। এইখানে আর যা বুঝাবে ওইখানে আর একই জিনিস বুঝাবে। ওকে, বাট এই ফরম্যাটে কেন নিয়ে আসছি? এখন খেয়াল করো যে এই 3টা ভেক্টর কি হইছে, ধরো এখান থেকে শুরু হইছে, ও থেকে শুরু হইছে, ও না, নতুন অন্য একটা লেটার দেই। ওকে, এবিসি দেই। সো খেয়াল করো, ও দিলে যে খুব বেশি খারাপ হয়ে যেত এমন না। সো খেয়াল করো, এখানে এ আছে, এ থেকে কই গেলাম, আমরা বি তে গেলাম, দেন বি থেকে কই গেলাম, সি তে গেলাম, তাই না? দেন সি থেকে আবার এ তে আসলাম। ওকে, এই যে 3টা ভেক্টর তুমি ডিসপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করো আপাতত। ওকে, ডিসপ্লেসমেন্ট কত অথবা সরণ কত? 0, তাই না? এ থেকে শুরু হয়েছে, এ তেই শেষ। সিমিলারলি আমার ফোর্সটাও কি হয়েছে দেখো, এই দিক বরাবর আছে, নেক্সট এই দিক বরাবর আছে, নেক্সট সি এ বরাবর আছে, তাই না? ওকে, তাইলে এখানে লব্ধির মান কেমন হবে? 0 হবে। ওকে, এখান থেকেই বোঝা যায় যে লব্ধির মান কেমন হবে? 0 হবে। ওকে, দ্যাট মিনস আমি এখানে বলতে পারি যে 3টা ভেক্টর, ওকে, যখন একটা কণার উপর 3টা ফোর্স অ্যাপ্লাই করছি আমরা, তখন এই 3টা ফোর্স এর রেজাল্টেন্ট 0 তখনই হবে যখন এই 3টা ভেক্টরকে মানে এবং দিকে একটা ট্রায়াঙ্গেলের 3টা বাহু বরাবর আমি সাজাইতে পারবো। ঠিক আছে, তখনই কি হবে? তাদের লব্ধি কি হবে? 0 হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। দেখো যে এখান থেকে এই যে অ্যাঙ্গেলের সাথে
এই যে অ্যাঙ্গেলটুকু আছে এটার সাথে কিন্তু এটার অ্যাঙ্গেলের সম্পর্ক আছে। জাস্ট একটা হিন্টস দিই, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে পি আর কিউ এর মধ্যে যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটুকু আলফা, কিন্তু এখানে তো সেম না। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এটা মনে হচ্ছে, তাই না? চিন্তা করো, পিটাকে যদি আমি একটু সামনে আগাই নিয়ে যাই তখন কি হবে? একই জিনিস, একই অ্যাঙ্গেল কিন্তু আমরা বের করতে পারবো। সো এটা আলফা হইলে এইটুকু কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, আমরা জাস্ট জাস্ট আজকের লেকচারের সূচনা করলাম কাইন্ড অফ বলা উচিত। হ্যাঁ, তো এখানে খুবই সিম্পল একটা জিনিস আমরা দেখাইছি, সামনে এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। ঠিক আছে, সামনে আরো অনেক কথা আমরা বলবো। ওকে, তাহলে চলো একটু সামনে আগে। দেখো, কোন শর্তের সাপেক্ষে একটি বস্তুকণার উপর ক্রিয়ারত 3:4:7 অনুপাতের বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করবে? ঠিক আছে, কোন শর্তের সাপেক্ষে একটি বস্তুকণার উপর ক্রিয়ারত 3:4:7 অনুপাতের বলগুলো কি হবে? সাম্যাবস্থা সৃষ্টি করবে। ওকে, সো এই যে মানে এই যে সাম্যাবস্থা, তিনটা বল যখন সাম্যাবস্থার তৈরি করবে, হ্যান ত্যান বলবে, তখন কি হবে? আমরা ট্রায়াঙ্গেলের বিষয়ে চিন্তা করবো আর কি। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের বিষয়টা চিন্তা করব। এখন তোমরা জানো ট্রায়াঙ্গেলে কি হয়? আমরা একটা সম্পর্ক জানি, সেটা হলো কি, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি হয়? তৃতীয় বাহুর থেকে বড় হয়। ওকে, তৃতীয় বাহুর থেকে বড় হয়, ছোট হইতে পারবে না, সমানও হইতে পারবে না। ঠিক আছে, তখন না হলে ট্রায়াঙ্গেলই ফর্ম করবে না। সো এখানে চিন্তা করো, আমি জাস্ট এই দুইটা নিলাম, লাইক এই এক্স্যাক্টলি তো আমি বলতে পারতেছি না, একটা অনুপাত থেকে তো তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না যে এটা লেন্থ কত। ওকে, আইডিয়া করতে পারবা যে এটা 3 মিটার, 4 মিটার, 7 মিটার হইতে পারে, হবেই বলা যাবে না, হইতে পারে, অথবা 6, 8, 14, ঠিক আছে, 14 মিটার হইতে পারে। তো আমি তো জানি না অ্যাকচুয়ালি কত। তো আমরা কি করি, যে ধরি, এত পরীক্ষার হলে এত ধরি টরি লেখা লাগবে না, তারপর জাস্ট আমি দেখাইতেছি। তো খেয়াল করো, একটা কি হবে 3x, আর একটা কি হবে 4x, আর এটা হইলো 7x। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো এই তিনটা নিয়ে কি অ্যাকচুয়ালি আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো? এই তিনটা নিয়ে কি আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো? সেটা হলো, খেয়াল করো, জাস্ট যে কোনো দুইটা আমি যোগ করতেছি এখানে, লাইক এটা একটু চিন্তা করি যে 3x আর 4x। ওকে, 3x আর 4x যোগ করলে কত হয়? 7x হয়। ঠিক আছে, সো দ্যাট মিনস আমরা যে বললাম যে দুইটা বাহুর সমষ্টি কি হবে? তৃতীয় বাহুর থেকে বড় হবে, এটা তো এখানে হইতেছে না। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না। তাহলে আমি কিভাবে এটা সমাধান করতে পারি? দেখো, এটা খুবই সিম্পল। একটা ফোর্সকে আমি কি করলাম, এই যে এই দিক বরাবর নিলাম, কত? এটা 3x। ওকে, দেন আরো একটা ফোর্সকে আমি এইদিকে নিলাম, এই দিক বরাবরই আছে, উইচ ইজ 4x। তাহলে আমরা বুঝতেই পারতেছি এইটার রেজাল্টেন্ট কত হবে, বা লব্ধি কত হবে? লব্ধি হবে 7x। ঠিক আছে, এই দুইটার লব্ধি হবে 7x। ওকে, এখন আমার তো এখানে লব্ধি আছে, বাট আমি সাম্যাবস্থায় রাখতে হবে। দ্যাট মিনস লব্ধি শূন্য করতে হবে। কি করব আমরা? ওই যে আমার একটা হাতিয়ার আছে এখনো 7x, এটাকে কি করব? উল্টা দিকে বসাই দিব। ওকে, তাহলে রেজাল্টেন্ট কি পাওয়া যাবে? তাহলে রেজাল্টেন্ট পাওয়া যাবে আন্ডা। ঠিক আছে, সো রেজাল্টেন্ট কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। সো কোন শর্তের সাপেক্ষে একটি বস্তুকণার উপর ক্রিয়ারত 3:4:7 অনুপাতের বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করবে বলতো? 3 আর 4। ওকে, 3, 3x আর 4x, এই যে দুইটা বল আছে, তারা কি করতে হবে? একই ডিরেকশনে অ্যাপ্লিকেবল হবে, এবং 7x যদি উল্টা ডিরেকশনে অ্যাপ্লিকেবল হয় বা অ্যাপ্লাই আমরা করি, তখনই কি হবে? লব্ধি শূন্য হবে। খুবই সিম্পল জিনিস। ওকে, সো একটু বিস্তারিত আলোচনা করলাম, তাহলে চলো একটু সামনে আগে। এখন আমরা অন্তর্গত কোণ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আগের যে সাম্যাবস্থার ব্যাপারটাকে আরেকটা অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করব। ওকে, এখন ওইখান থেকে আমরা কি করব? কিছু সূত্র বের করে নিয়ে আসার চেষ্টা করব। আগে বললাম না যে এটা ধরো, এটা পি, ওকে, ওই দেখা যায় কিউ, ওই আমাদের আর। ঠিক আছে, তিনটা ভেক্টর এখানে আছে। এখন এই যে অ্যাঙ্গেলটুকু আছে, এটাকে কি নাম দেওয়া যায়? এটাকে নাম দেওয়া যায় আলফা, ওই দেখা যায় বিটা, ওকে, ওই আমাদের গামা। ওকে, সো আমি জাস্ট অ্যাঙ্গেল গুলো দিলাম। এখন প্রশ্ন হলো অ্যাঙ্গেল বের করবো কেমন? হ্যাঁ, এই অ্যাঙ্গেলের মান আমি কিভাবে বের করবো? চলো একটা সিনারিও দেখি, যে এই যে পি ফোর্স, ছোট করে আঁকি, পি, কিউ এন্ড আর। ওকে, লাইক এটা একটু মিটাই দেয় আপাতত। ঠিক আছে, আপাতত এটা একটু স্মুথ করে দিচ্ছি। শুধু ধরো পি আর কিউ আছে। হ্যাঁ,
এখন তুমি চিন্তা করো একটা ফুটবল, হ্যাঁ, এই দিক বরাবর স্ট্রাইকার ওই দিক বরাবর কি করছে, ডিফেন্ডার লাথি দিচ্ছে, তাইলে কি হবে? তাহলে দেখা যাবে কি বল বা মানে আমাদের ফুটবল এই দুইটা বল গুলার কারণে বা ফোর্স গুলার কারণে কি হবে, ধরো এই দিক বরাবর লব্ধি পাইছে, ঠিক আছে, রেজাল্টেন্ট বা লব্ধি এই দিক বরাবর আছে। ওকে, দ্যাট মিনস আর যদি কোনো ফোর্স না থাকে বলটা এদিকে যাওয়া শুরু করবে, ফোর্স যেদিকে এক্সেলারেশন সেই দিকে, এক্সেলারেশন যেদিকে ভেলোসিটির চেঞ্জ ওই দিকে, ভেলোসিটির চেঞ্জ যেদিকে ডিসপ্লেসমেন্ট বা সরণের পরিবর্তনে কি হবে ওই দিকেই হবে, তাই না? তো এখন তুমি চিন্তা করো বল এদিকে যাওয়া শুরু করবে, হ্যাঁ, এখন আমরা একটা কাজ করব, আমরা একটু শয়তানি করব, সেটা কি খেয়াল করো, দেখো আমরা করলাম কি এই দিক থেকে ওয়েট আরেকটা কি করলাম যে আরেকটা ডিফেন্ডার কি করলো, একই আর বল নিয়ে আর ফোর্স নিয়ে, ঠিক আছে, এই দিক বরাবর একটা শট দিচ্ছে, তাহলে ফুটবলটা কি আর নড়বে না? পি আর কিউ এর কারণে লব্ধি কেমন পাইছে, লব্ধি পাইছে আর এর সমান সমান, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করলাম, আরেকটা ডিফেন্ডারকে বললাম যে তুই এদিকে লাথি দে, ঠিক আছে, অথবা বলার তো কারণ নাই, সে লাথি দিছে। ওকে, কি মানে আর বলে, ওকে, আর বলে এই দিক বরাবর দিছে, আমি এটাকে আমি আর ভেক্টর রাখতেছি, তাহলে এইটাও আর এটাও আর, এটা হলো মান এ আর, ঠিক আছে, এইটারও মান আর, তো যেহেতু এটার উল্টা তাহলে এটাকে আমি নাম দিচ্ছি মাইনাস আর ভেক্টর, ঠিক আছে। সো আমি আরেকটু সিম্পলিফাই করি, খেয়াল করো পি আর কিউ, প্রথমে তিনটা ভেক্টর নিয়ে আমি তিনটা ফোর্স নিয়ে আমি আলোচনা করে নেই। প্রথমে আলোচনা করছি পি আর কিউ নিয়ে, ধরলাম পি আর কিউ এর লব্ধি কি কত, মানে কত আর, ঠিক আছে। এখন আমি কি করলাম, আরেকটা ডিফেন্ডার কি করলো, সে এই দিক বরাবর আর ফোর্সে লাঠি দিয়ে দিল, তাহলে কি হবে, এইটার এটা কাটাকাটি যাবে, আর মাইনাস কেন, একটা আরেকটার উল্টা দিকে, এই কারণে দিছি মাইনাস, বাট ভ্যালু কত, এটাও আর এটাও আর, ঠিক আছে। তাহলে ফুটবলটা কি আর নড়বে না, এখানে লব্ধি হবে, এখানে লব্ধি হবে, ওয়েট, লব্ধি হবে, লব্ধি লব্ধি পাওয়া যাবে আন্ডা, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, লব্ধি আন্ডা পাওয়া যাবে। এখন এটা তো আগেও দেখাইছি, আরেকটা অ্যাঙ্গেল থেকে এখন দেখাইলাম, আমার কিন্তু কোয়েশ্চেন ওইটাই রয়ে গেছে যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিভাবে বের করব, যেটা টপিক অন্তর্গত কোণ কিভাবে বের করব। চলো এটা নিয়ে একটু আলোচনা করি, খেয়াল করো, এখন আমরা এইটাকে কি করতে পারি, আপাতত আলোচনা থেকে বের করে দিতে পারি, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি যে এই পি কিউ আর আর যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে, তাহলে অবশ্যই পি আর কিউ এর লব্ধি আর হইতে হবে। আমি আরেকবার বলি, ওকে, 10-20 লাইন বলার দরকার নাই, একটা লাইনই বলি, যে পি কিউ আর যদি সাম্যাবস্থায় থাকে তাহলে পি আর কিউ এর লব্ধি কত হবে, আর এর সমান হবে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। সো দ্যাট মিনস এই যে সাদা লাইন গুলাতে আমি একটু ফোকাস করি এখন, এই কারণে এটাকে হলুদ লাইনে দিচ্ছি, আউট অফ ফোকাস চলে যাক, ঠিক আছে, আমরা জাস্ট সিমিলার কালার যেগুলো আছে এগুলোতে ফোকাস করি। এখন সবাই একটু দেখি, খেয়াল করো এইখানে এটা পিটাকে এই পর্যন্ত নিয়ে যাই। এখন তুমি চিন্তা করো, ধরো এটা হলো আলফা, কি দিছিলাম আলফা, ঠিক আছে, এই আলফা তাহলে আমি এখন কিভাবে বের করব, ওই আগের সূত্র, দেখো পি আছে কিউ আছে, ওকে, লব্ধির মান আমি জানি, মান জানি, ঠিক আছে, ওকে, লব্ধির মান যদি জানা থাকে তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বের করতে কে আটকাইছে আমাদের, তাইলে আলফা অথবা এই যে সূত্রটা যেটা ছিল আর কি, পি আর স্কয়ার ইকুয়াল টু কত হবে, পি স্কয়ার কিউ স্কয়ার দেন প্লাস 2pq প্লাস 2pq cos আলফা, ঠিক আছে, তাইলে আলফা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স আর স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আগেও তো এই সূত্র দিয়ে অনেক ম্যাথ ডিরেক্টলি করে ফেলছিলাম আমরা, তাই না? সো ডিভাইড বাই 2pq, শেষ। এই যে, সো আমি এখন একটু সিম্পলিফাই করি, আমি আসলে এই পি কিউ আর এইগুলা দিয়ে আসলে মুখস্থ করা মানে করতেও কমফোর্টেবল ফিল করি না, এবং তোমাদেরও বলবো যে এইভাবে তোমরা মুখস্থ করিও না, তোমরা এইভাবে মনে রাখো যে পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় আছে, ওকে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা বল সাম্যাবস্থায় আছে, ওকে। তো কি করতে হবে, প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, তৃতীয় বলের বর্গ মাইনাস প্রথম বল দ্বিতীয় বলের বর্গের সমষ্টি ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম এবং দ্বিতীয় বল, ঠিক আছে, আর তাদের কই রাখবো কজ ইনভার্সের কোলে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, খুবই সিম্পল। এবং চলো আমরা এখন অ্যাপ্লাই করে দেখাই, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেখাই, দেখি আসলে আমাদের জীবনটা সহজ হয়ে গেছে কিনা। হ্যাঁ, খেয়াল করো,
কি বলছে 2√5 ও 3 মানের তিনটি বল কোনো একটি বিন্দুতে কার্যরত। বাহ, সুন্দর। যদি তারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করে তাহলে প্রথমোক্ত বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কোনটি হবে এটা আমাদের বের করতে হবে। দ্যাট মিন্স এই যে দুইটা ফোর্স, ঠিক আছে, ধরলাম তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা। আচ্ছা, তাহলে এই তিনটা ফোর্স কি করছে, সাম্যাবস্থা তৈরি করছে। ওরা বলছে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করতে। ঠিক আছে, চলো আমরা করি। সো কজ ইনভার্স আমরা কি করব দেখো, তৃতীয় যে বলটা আছে এটা হলো 3, 3 স্কয়ার মানে 9, একবারে বসাই। তারপরে খেয়াল করো প্রথম দুইটা বলের বর্গের সমষ্টি হবে 4 আর 5। ওকে, বুঝাই যাচ্ছে এখানে 0। আচ্ছা, নেক্সট, আর এখানে তারপরে লিখে দিচ্ছি সূত্র যেহেতু, তাহলে তোমাদের মনে থাকবে 2√5। ঠিক আছে, এই তো। যদি কিভাবে করছি, কোন সূত্রের বলে করছি মনে না থাকে তাহলে আগে একটু রিপ্লে করতে পারো। আর তারপর আমি একটু বলে দিই, তিনটা বল আছে, সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। আমরা কি করব, তৃতীয় বলের বর্গ করব মাইনাস প্রথম দুইটা বলের বর্গের সমষ্টি করব ডিভাইড বাই 2 ইনটু প্রথম দুইটা বল। ওকে, বসাই দিলেই হয়ে গেছে। তো এটা বুঝাই যাচ্ছে কজ ইনভার্স। আসলে এত কিছু লেখার তো দরকার পড়ে না, তারপরও তোমাদের ডকুমেন্ট রাখার জন্য তো লিখতেই হবে। সো কজ ইনভার্স 0 হুইচ ইজ পাই ডিভাইডেড বাই 2। ও ডিগ্রিতে আছে 90 ডিগ্রি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো, তিনটি বল p√3p p সাম্যাবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত বের করতে হবে। ওকে, প্রথম দুটি আর ইজি ইজি। ওকে, এটা হলো আলফা। তাহলে এটা যদি আলফা হয়ে থাকে তাহলে আলফা ইকুয়াল টু কি হবে, কজ ইনভার্স। ওকে, তাহলে ওইখানে কি আছে, তৃতীয় যে বল হয়ে গেল, তৃতীয় বল কত, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার √3p, তাহলে কত হবে, স্কোয়ার করলে 3p স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই 2p√3p। ওকে, শেষ। তাহলে কজ ইনভার্স নিচে কত, √2√3p স্কোয়ার, আর এখানে কত, 4p স্কোয়ার মাইনাস p স্কোয়ার, দ্যাট ইজ কত হবে, মাইনাস 3p স্কোয়ার। p স্কোয়ার কাটা। ওকে, তাইলে আমরা তো আইডিয়া করতে পারতেছি অ্যাকচুয়ালি কি হবে এখানে। হ্যাঁ, উপরে √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখন তুমি চিন্তা করো, মাইনাস √3 ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা কোন মানের জন্য আসতে পারে আমরা জানি যে √3 ডিভাইডেড বাই 2 কিসের জন্য আসে, cos 30 এর জন্য আসে। ঠিক আছে, cos 30 এর জন্য আসে। সো এখন আমরা একটু চিন্তা করি এখানে, তাহলে ওইদিকে কিসের জন্য আসতে পারে, 180 ডিগ্রি মাইনাস 30। ওকে, দ্যাট ইজ 150 ডিগ্রির জন্য আসতে পারে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। ওকে, তাহলে একটু সামনে আগে খেয়াল করো, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত। এটা কি আমার করাইতে হবে? হ্যাঁ, এটা তো আমরা গত লেকচারে আসলে অ্যাকচুয়ালি দেখছি। হ্যাঁ, তারপরে এখানে দেখি আমরা এখন যেভাবে চিন্তা করতেছি এইভাবে হয় কিনা। ওকে, আসলে সূত্র ইম্পর্টেন্ট না, ঠিক আছে, সলিউশন কিভাবে আমি করছি এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ইম্পর্টেন্ট হইলো তুমি কিভাবে চিন্তা করতেছো। ওকে, ওইটা হলো ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে এটা যখন আমরা কোয়েশ্চনটা দেখি কোন প্রসেসে আমরা আগাইতেছি। ওকে, সো আমি যে এত কথা বললাম, তোমরা এই সূত্রই শুধু লিখতেছো, প্র্যাকটিস করবে না, তাহলে কি হবে? তোমাদের যেটা করতে হবে যে এত এত সূত্র, এত এত ভিডিও, হ্যাঁ, তোমাদের কিভাবে প্রিপেয়ার হইতে হবে, তাহলে জাস্ট চিন্তার প্র্যাকটিস করো। ঠিক আছে, চিন্তার প্র্যাকটিস করো। আর এখানে আমরা তো কিছু এক্সাম্পল দেখাইতেছি যে কোয়েশ্চন দেখার সাথে সাথে আমরা কোন মুভটা আগে নিচ্ছি। ঠিক আছে, সো চিন্তার প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। যত বেশি প্র্যাকটিস করবা মাইন্ড তত শার্প হবে। ঠিক আছে, যাই হোক, সো আশা করি ফোকাস কোন জায়গায় থাকা উচিত তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটু দেখি কি বলছে। একটা বিন্দুতে তিনটি সমান বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। সো খেয়াল করো, এখানে এমনি দেখি পি পি পি। ঠিক আছে, আমরা জানি যে এই থার্ড যে পি আছে এইটা সমান কি হইতে হবে, এই প্রথম দুইটা পি এর লব্ধি হইতে হবে। ঠিক আছে, সো দুইটা সমান বল, বলের লব্ধি তাদের সমান হওয়ার শর্তটা কি মনে আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 হইতে হবে। সিমিলারলি এটাও কি হইতে হবে, এটাও তো পি, এটা থার্ড পি। ঠিক আছে, সো 120 হইতে হবে, এটা কি হইতে হবে, 120 হইতে হবে। যদি এটা আমরা আগেও দেখাইছি। এখন আমরা কি করছি, আজকের যে একটা অ্যাঙ্গেল, ওকে, চিন্তার যে একটা অ্যাঙ্গেল, সো ওই থট প্রসেস বা চিন্তার অ্যাঙ্গেল ইউজ করে কি করছে, ওই একই জিনিস আমরা পাইছি।
ঠিক আছে, সো আনসার কত হবে 120 ডিগ্রি। আচ্ছা তাহলে একটু সামনে আগে খেয়াল করো 1 2 √3 একক মানের তিনটি বল এস টি এবং ইউ, ওকে, একটি বস্তুকে সাম্যাবস্থায় রাখে, এস ও ইউ এর মধ্যবর্তী কোণ কোনটি? সো খেয়াল করো এটা কি বুঝায়, এটা বুঝাইতেছে এস ও ইউ এর মধ্যবর্তী কোণ। আচ্ছা সো 1 2 and √3 এটা এস টি আর ইউ, তাহলে এটা হলো এস, এটা হলো টি, আর এটা হলো ইউ, এই দুইটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে, আলফা। তাহলে আমরা কি করবো, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, দেন থার্ড কোনটা, থার্ড হলো 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এখানে 1 স্কোয়ার 1, 3 এখানে আছে বুঝাই যাচ্ছে আন্ডা হবে, তাহলে 2 × 1 × √3। ওকে, তাহলে এখানে আলটিমেটলি কত পাচ্ছি, কজ ইনভার্স আন্ডা। ওকে, তাহলে কত হবে 90, শেষ। আরে ইজি, পানি পানি। আচ্ছা এখন আমরা এই ম্যাথটা একটু দেখি, অসাধারণ সুন্দর একটা ম্যাথ। খেয়াল করো তিনটি সমতলীয় বল পি কিউ এবং আর কোন বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, সুখে শান্তিতে আছে। যদি পি ও কিউ এর মান যথাক্রমে 5√3 নিউটন ও 5 নিউটন হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান হয়, তাহলে পি আর ও কিউ এর সঙ্গে আর কিউ এর সঙ্গে কত কোণ তৈরি করবে এটা বের করতে হবে। আগে আমরা সিনারিওটা মাথায় চিন্তা করি যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে। ওকে, পি সমতলীয় বল মানে কি, একটা সমতল, এই যে আমার বোর্ড যেটা আছে এটা তো একটা সমতল, ঠিক আছে, এই এই সমতল বরাবরই কি হয়েছে, এই তিনটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে, এমন না যে এই যে আমার কলমের মতো এখান থেকে বের হয়ে আসছে, ঠিক আছে, পুরোটাই এক সমতলে আছে, আমি জাস্ট আঁকতেছি লিখতেছি। সো খেয়াল করো ওই দেখা যায় পি, ওই আমাদের কিউ, ওই হলো আর। এরপরে কি বলছে, বলছে যে যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে যদি পি ও কিউ এর মান যথাক্রমে 5√3 ও 5 ও তাদের মধ্যবর্তী কোণ হইলো 90। আচ্ছা আচ্ছা 90 যদি হয়ে থাকে তাহলে তো আরো ইজি। ওকে, সো এটা হইলো 90 কিউ এবং মানও তো দেয়া আছে তাই না, মান দেয়া আছে, মান দেয়া আছে, মান দেয়া আছে, মান যেহেতু দেয়া আছে আমি ভেক্টর সাইনটা উঠাই দিচ্ছি। সো কি বলছে, পি পি হইলো 5√3, এরপরে এটা হইলো 5, এই তো এটা দেয়া আছে, এটা 90 ডিগ্রি, দেন আর ও কিউ এর মধ্যবর্তী কোণ কত এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, আর ও কিউ এর মধ্যবর্তী কোণ কত এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এখন একটা কথা আছে, আমরা উল্টা আসি, যা চাইছি ওইখান থেকে একটু আসি। হ্যাঁ, এই মধ্যবর্তী কোণ কি ধরছি, ধরলাম আলফা। এই মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের কি লাগবে বলতো, আর আর কিউ এর, তাই না? সো আমার কি জানতে হবে, পি, পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু আমি তো আর জানি না, এই তো দ্যাট মিনস আমার আলফা বের করতে বলছে। আমি এখন সূত্রে গেলাম, সূত্রে দেখি যে আমি আর জানি না, আর না জানলে আলফাও হবে না, ঠিক আছে, আমার তো দরকার আলফা। সো আলফা বের করতে হলে আর লাগবে, এখন আর নিয়ে চিন্তা করি যে আরটা আমি কিভাবে পাবো, ঠিক আছে, আর কে তো আর জিজ্ঞেস করা যায় না তোমার মান কত, আমাদের নিজে বের করতে হবে। সো কিভাবে করতে পারি বলতো, এই যে আগের কনসেপ্টটা ইজি, হ্যাঁ কনসেপ্টটা ইজি এবং এটা জানতে হবে যেটা আমি জানাইছি, আশা করি তোমরা বুঝছো। আরেকবার একটু দেখি, খেয়াল করো, আমরা জানি তিনটা ফোর্স যদি সমঅবস্থায় থাকে তাহলে প্রথম দুইটা বলের লব্ধি কি হবে, তৃতীয় বলের সমান হইতে হবে, ঠিক আছে। সো পি আর কিউ এর যে লব্ধি আছে, যেহেতু এটা 90 ডিগ্রি আছে অনেক ইজিলি আমরা বের করতে পারি, এটাও কত হবে, এটাও আর হবে, ঠিক আছে, এটাও কত হবে, আর হবে, এবং এটার মান কত, এটা তো অতিভুজ তাই না, তাহলে এটা হলো √, কত 5√3, এমনি করি 5 স্কোয়ার মানে 25, √3 ইন্টু √3 স্কোয়ার মানে কত হবে 3, 25 ইন্টু 3 কত হবে 75। ওকে, আর এটা 5 5 25, তাহলে 110 নিউটন। এই যে দেখো এটাও বের হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা একটু বসাই, কি হবে, কজ ইনভার্স পি কত 5√3, দ্যাট ইজ স্কোয়ার করলে কত হবে 75। আচ্ছা এরপরে এই যে দুইটা আছে, তাহলে এটা এখানে কত 100 আর এখানে হলো 25, ঠিক আছে, নিচে কত হবে 100 ইন্টু, আচ্ছা 100 ইন্টু না, এটা তো স্কোয়ার করে দিয়েছি, এটা হবে 10 ইন্টু 5, ঠিক আছে, আবেগের বসে আমি 100 লিখে বলছিলাম, 10 ইন্টু কি হবে 5 হবে, ঠিক আছে। সো এখানে কজ ইনভার্স, আর এখানে নিচে কত হবে 50 100, বা অনেক সুন্দর মান তো। আর এখানে উপরে কত হবে, উপরে হলে 125 মাইনাস 75, ওকে, অথবা 75 মাইনাস 125, তাহলে হবে -50 মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ। আমি আর মানে আরেকটা লাইন লিখতে ইচ্ছা করতেছে না, কত হবে আনসার 120। ওকে, 120 কি আছে, আছে 2π/3। ওকে, পায়ের জায়গায় 180, পায়ের রেডিয়ানের জায়গায় 180 ডিগ্রি বসাও, দেখো এটাই আসে।
যাই হোক, যদি আমাকে বিশ্বাস না করে থাকো আর কি। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, তাইলে এখন চলো আমরা একটু সামনে আগাই। এখন আমরা আমাদের আজকের লেকচারের সেকেন্ড টাইপ, অথবা এই পুরো চ্যাপ্টারের যদি আমি চিন্তা করি, তাহলে টাইপ 8 নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তিনটি বল সাম্যাবস্থায় থাকলে তা থেকে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে এখন একটু কথা বলবো। গুরুত্বের বিবেচনায় এটা ট্রিপল স্টার। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনটা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে এমসিকিউতে এটা 2বার আসছে, ওকে, রিটেনেও আসছে। সো এই টাইপের কোয়েশ্চন এমসিকিউতেও আসছে, রিটেনেও আসছে, ওকে, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসছে। সো একটু মাথায় রাখতে হবে, ওকে, এবং এই সিমিলার টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। চলো আমরা সামনে আগে। দেখো এখানে কি লামের সূত্রের প্রয়োগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, লামির সূত্রের প্রয়োগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, লামির সূত্র, লামি কি বলছে? লামি বলছে যদি কোনো বিন্দুতে তিনটি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে যে কোনো একটি বল অপর বলদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। সিমিলার জিনিস আগেও দেখাইছি। হ্যাঁ, তো কথা প্রসঙ্গে চলে আসছিল, দেখাইছি। এখন আমরা একটু স্পেসিফিক্যালি একটু দেখবো। খেয়াল করো যে তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে কি হয় আমরা জানি। খেয়াল করো, তিনটা বল যদি সাম্যাবস্থায় থেকে থাকে, লাইক এটা ধরলাম আমি আলফা, ওই দেখা যায় বিটা, ওই আমাদের গামা। ওকে, এখন তুমি চিন্তা করো যে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, এটা কি বললাম, প্রথম দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হইতে হবে। ওকে, সো এই যে প্রথম দুইটা বলের লব্ধি কত, এটা হইলো আর। ঠিক আছে, এটা কি হইতে হবে, তৃতীয় বলের সমান হইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এইটা আমরা পাই, এটা আমরা বুঝতে পাই। এখন তুমি এইটাকে বাদ দিয়ে দাও, আর বিটা গামা। ঠিক আছে, এইটাকে তুমি এখন একটু বাদ দিয়ে দাও, কাটার দরকার নেই, জাস্ট আউট অফ ফোকাস করে দাও। এখন তুমি চিন্তা করো পি কিউ আর। ঠিক আছে, এইটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, মানে এখান থেকে কি সলিউশন পাওয়া যায়, চলো একটু দেখি। হ্যাঁ, খেয়াল করো, এখান থেকে বুঝাই যাচ্ছে আমরা কি লিখতে পারবো। দেখো যে এই আউটকাম থেকে আমি কি এইভাবে বলতে পারবো না যে আর ডিভাইডেড বাই এই যে বলের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, বলের ত্রিভুজ সূত্র। ওকে, যদি আমি এখানে একটু অ্যাপ্লাই করি কি আসে বলতো, লাইক এইটাকে যদি আমি একটু ভাঙাই, ওকে, এইটাকে আমি বললাম বিটা আছে, তো তো এটাকে এ এ দিব। আচ্ছা হ্যাঁ, এটা হলো এ আর এটা হলো বি, অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল এ কোণ আর বি কোণ। তাহলে এখন তুমি চিন্তা করো কি লিখতে হবে। আমরা জানি বলের ত্রিভুজ সূত্র থেকে কি পাই, পি ডিভাইডেড বাই সাইন বি। ওকে, দেন খেয়াল করো কিউ ডিভাইডেড বাই কি হবে, কিউ ডিভাইডেড বাই কি হবে, সাইন এ। ওকে, নেক্সট ওইখানে কি আছে, আর ডিভাইডেড বাই কি হবে, সাইন আলফা। কেন কেন এমন, খেয়াল করো পি ডিভাইডেড বাই সাইন বি বলের ত্রিভুজ সূত্র, বলের সাইন সূত্র থেকে, অ্যাকচুয়ালি বলের সাইন সূত্র থেকে এটা পাওয়া যায়। সো খেয়াল করো কিউ ডিভাইডেড বাই কি হবে, সাইন এ, আগেও দেখেছি, আর আর ডিভাইডেড বাই কি হবে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এইখানেও একই জিনিস ফলানোর চেষ্টা করি এবং তিনটাকে মার্চ করি, ওকে, তখন আমরা অ্যাকচুয়ালি এখানে কি দেখতে পাবো, দেখো তো লামির সূত্র এখানে কি বলে, এই যে পি যে ভ্যালু, ওকে, পি যে ভ্যালু, পি ডিভাইডেড বাই কি হবে, পি ছাড়া আর কোন দুইটা ফোর্স আছে দেখেন তো, পি ছাড়া আর কোন দুইটা বল আছে, আছে হইলো কিউ এন্ড আর। ওকে, আমি এখন আসল সিনারিওতে গেছি, কিউ এন্ড আর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, বিটা। নেক্সট কিউ ডিভাইড বাই কি আছে, সাইন গামা। ঠিক আছে, আর এখানে কি আছে, ওয়েট ওয়েট ওয়েট, আর ডিভাইড বাই কি হবে, সাইন আলফা। ওকে, আর ডিভাইড বাই কি হবে, সাইন আলফা। দেখছেন, সো আমার লামির সূত্র যা বলে, লামির সূত্র এটা বলছে, এবং এটার সাথে কি যে বলের সাইন সূত্র, এটারও একটা সম্পর্ক আছে, জাস্ট আমি পার্শিয়ালি দেখাইছি। ঠিক আছে, ওকে, সো খুবই সিম্পল। এবং এই যে কথাটা যে আমি যখন একটা বল বা ফোর্স নিছি কি হবে, এটা কেমন হবে, এই যে এই ফোর্স ছাড়া আরো যে দুটো ফোর্স আছে তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে, সমান হবে। ঠিক আছে, অথবা সমানুপাতিক হবে। ওকে,
আশা করি সবাই এটা বুঝতে পারছেন। সো ত্রিভুজের সাইন সূত্র সাথে বলের সাইন সূত্রের একটা সম্পর্ক আছে, তাই না? দেন এই বলের সাইন সূত্রের সম্পর্ক থেকে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি এখানে, দেখেন তো সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা এখানে লামিটাও মানে দেখাইতে পারি, তাই না? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন এই সেম জিনিসটাকে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একটু দেখানোর চেষ্টা করি। খেয়াল করো, এখানে কি আছে, পি কিউ আর। ওকে, পি কিউ আর, এটা হইলো আলফা, এটা হইলো বিটা, এটা হইলো গামা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা আগে ভেক্টর শিফটিংটা দেখাইছিলাম, তাই না? আমার মনে হইলো যে এটা একটা জাস্ট আমি ওভারভিউ দিলাম যে এখানে কি আউটকামটা পাওয়া যায়। হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ কোয়েশন সবসময় যে ওয়ান ওয়ে ডিরেকশনে আসবে এমন না, একটু ঘুরায় পেঁচাই দিতে পারে। তোমার যদি কনসেপ্টটা একদম টোটালি ক্লিয়ার না থাকে তখন কিন্তু অনেক ঝামেলা হবে। ওকে, লাইক এখানে তোমরা চিন্তা করো যে পিটাকে যদি আমি এখানে ভেক্টর শিফট করে এদিকে নিয়ে আসি, কিউটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, ওকে, আর আরটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এটা হলো পি, ওই দেখা যায় কিউ, ওই আমাদের আর। ওকে, এবং সাম্যাবস্থায় আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে এই যে আলফা, আমি আগেও দেখাইছিলাম যে এই অংশটুকু কি বোঝায়। ওয়েট, একটু কালারটা চেঞ্জ করে দেখায়, এখন অ্যাঙ্গেল যেহেতু নিয়ে আসতেছি কালারটা চেঞ্জ করে দেখায়। এই যে এইটুকু হইলো আলফা, তাহলে এটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। নেক্সট, এটা তাহলে কি হবে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ হইলো বিটা, তাহলে সিমিলারলি এখানে যেমন আলফার সাথে সম্পর্ক স্থাপন করে আমরা 180 ডিগ্রি মাইনাস আলফা বসাইছি, ওইভাবে কি লেখা যায়, এটা 180 ডিগ্রি মাইনাস বিটা, এবং এটাই কি হবে 180 ডিগ্রি মাইনাস গামা। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এবং আপনারা জানেন যে এটা মানে এবং দিকে সূচিত এই ফোর্স গুলা, ঠিক আছে? যে এবির যে মান, এবির যে দৈর্ঘ্য, এটাই পি বলের মান নির্দেশ করতেছে। বিসি এর যে দৈর্ঘ্য, এটাই কি কিউ বলের মান নির্দেশ করতেছে। এই যে সি এর যে দৈর্ঘ্য, এটাই কি আর বলের মান নির্দেশ করতেছে, ঠিক আছে? আমরা এখন একটু দৈর্ঘ্য নিয়ে কথা বলবো। ওকে, পি বল এর মান নিয়ে কথা বলা আর এবি দৈর্ঘ্য নিয়ে কথা বলা একই জিনিস, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ত্রিভুজ সূত্র থেকে অ্যাকচুয়ালি কি পাই? আমি আগেও বলছিলাম লামির সাথে বলের সাইন সূত্রের সম্পর্ক আছে, আবার বলের সাইন সূত্রের সাথে ত্রিভুজের সাইন সূত্রের সম্পর্ক আছে, তাই না? সো একদম শুরু থেকে যদি চলে আসি তাহলে কি হবে দেখেন তো, এবি ডিভাইডেড বাই কি আছে, অপোজিট যে অ্যাঙ্গেলটুকু আছে সাইন 180 ডিগ্রি মাইনাস কি হবে, বিটা। ওকে, নেক্সট, এরপরে আর কি আছে, আর হইলো এবি এবি এবি, তারপরে বিসি যদি নেই, বিসি ডিভাইডেড বাই কি হবে, বিসি ডিভাইডেড বাই সাইন অপোজিট অ্যাঙ্গেলটা কোনটা, 180 ডিগ্রি মাইনাস গামা, 180 ডিগ্রি মাইনাস গামা। নেক্সট, এরপরে কি আছে, এরপরে হলো সিএ, সিএ ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখেন, এবি এবি এর জায়গায় আমি কি বসাতে পারি, শুধু পি বল, আর এখানে কি হবে সাইন বিটা। ওকে, তারপরে এখানে বিসির জায়গায় কি বসাতে পারি, কিউ, কিউ ডিভাইডেড বাই কি হবে সাইন গামা। ওকে, আর নেক্সট সি এর জায়গায় কি বসাতে পারি, আর কি হবে আর ডিভাইডেড বাই সাইন আলফা, ঠিক আছে? একই জিনিস কি পাইছে, হ্যাঁ একই জিনিস পাইছে। ওকে, আমার মনে হইলো যে আরেকটা একটু এই গুরুত্বপূর্ণ সূত্রটা একটু প্রমাণ করে দেখাই দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই সিম্পল, খুবই সিম্পল। বাট আমরা এখন এটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি জিনিসটা মাথায় রাখবো, তিনটা ফোর্স সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? সো একটা ফোর্স বা বলের মান আমরা কি করব, উপরে যদি রাখি, লবে যদি রাখি, নিচে কি হবে, অপর যে দুইটা ফোর্স আছে তাদের মধ্যবর্তী গুণের সাইন। ওকে, সো এই জিনিসটা মাথায় রেখে আমরা একটু সামনে আগে যাব। চলো খেয়াল করে, এখানে কি বলছে, কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে। ভালো, যেখানে প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্গত কোণ হইল 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি, এন্ড দ্বিতীয় তৃতীয় বলের অন্তর্গত কোণ হইল 120 ডিগ্রি। সবই তো বলে দিছে। সো ফার্স্ট, সেকেন্ড, এন্ড এখানে কি থার্ড। আচ্ছা আচ্ছা, আবার এখানে আবার পি কিউ আর, এখানে তো পি কিউ আর এর উল্লেখ নাই, আছে মনে হয় এটা ভুল করছে আর কি, যাই হোক। সো কি হয়েছে, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে মধ্যবর্তী কোণ হলো 90 আর এটা হলো 120, তাহলে এটা বোঝাই যাচ্ছে 150 হবে। নিজ দায়িত্ব যোগ করে দেখে নাও সে 360 হয় কিনা। আচ্ছা, তাহলে বল তিনটির অনুপাত কত এটা আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্ট ডিভাইডেড বাই কি হবে, প্রথম বল ছাড়া যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণ হলো সাইন 120। ওকে, নেক্সট সেকেন্ড ডিভাইডেড বাই কি হবে, সাইন 150। ওকে, আর থার্ড ডিভাইডেড বাই কি হবে, সাইন
কত 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 90, ঠিক আছে। এবং আমরা জানি যে এই আকারে যদি কোনো কি বলা যায় অনুপাত থাকে, ঠিক আছে, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, তো আমরা কি লিখতে পারি, এই যে লবে যা যা আছে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড, ওকে, ইকুয়াল টু কি হবে sin 120 মানে কত, sin 120 মানে হলো √3/2, ওকে, √3/2। নেক্সট sin 150 মানে কত, হাফ। নেক্সট sin 90 মানে কত, 1। তাইলে আমি যদি এখানে 2 দ্বারা গুণ করে দেই তাহলে হবে √3 কত, 1:2। আশা করি সবাই এটা বুঝতে পারছেন, ঠিক আছে, আশা করি সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল, তাই না? খুবই সিম্পল, খুবই সুন্দর। আচ্ছা, এখন আমার মনে হয় এই জিনিসটা আশা করি আপনারা বুঝেন। না বুঝে যদি থাকেন যে অ্যাকচুয়ালি এখান থেকে কেন এইভাবে লেখা যায়, আমরা কিন্তু বাচ্চাকালেও দেখতাম। তারপর একটু শর্ট করে একটু দেখাই দিই। লাইক এখানে ধরেন পি ডিভাইডেড বাই ধরেন কত আছে, এ আছে, দেন কিউ ডিভাইডেড বাই বি আছে, দেন আর ডিভাইডেড বাই সি আছে। হ্যাঁ, এইখান থেকে অ্যাকচুয়ালি আমি কিভাবে এমন লিখতে পারি? সো আমরা যদি এই দুইটা নিয়ে একটু চিন্তা করি তাহলে কি পাবো, পি ইজ টু কিউ ইকুয়াল টু কত, এ ইজ টু বি। আমি যদি এই দুইটা নিয়ে চিন্তা করি তাহলে কি হবে, এই দুটো নিয়ে চিন্তা করলে কিউ ইজ টু কত, আর ইকুয়াল টু কত হবে, বি ইজ টু সি হবে। দেখেন এই জাস্ট দুইটা নিয়ে কিভাবে কাজ হয় এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এখন তাহলে আমি যদি এখন তিনটা মার্জ করে দেই, পি ইজ টু কিউ ইজ টু আর, তাহলে কি হবে যে এ এর সাথে কার সম্পর্ক, বি এর সম্পর্ক, এ ইজ টু বি হয়, তাই না? পি আর কিউ এর অনুপাত কত, এ ইজ টু বি। আবার কিউ আর আর এর অনুপাত কত, বি ইজ টু সি। এই যে বি এর সাথে জাস্ট সি বসাই দিলাম, ঠিক আছে। দ্যাট মিনস খুবই সিম্পল জিনিস যে এই আকারে যদি থাকে, সো লবের যে অনুপাতগুলা, তিনটা অনুপাত বা তিনটা আমরা যে পাশাপাশি ইস্টু ইস্টু আকারে লিখি, এটাকে কি লেখা যাবে বলুন তো, হরের এই আকারের সাথে তুলনা করা যাবে, ঠিক আছে। খুবই সিম্পল, ওকে। তো এটা দেখানোর কারণ হলো এই এই জাতীয় জিনিস আমাদের বারবারই করতে হয় অনেকবার, মানে যতগুলা তোমরা ভার্সিটি এক্সাম দিবা, হ্যাঁ, দেখা যাবে যে এই টাস্ক করাই লাগে, ওকে। ইন কেস যদি কেউ জেনে না থাকে তাহলে ঝামেলা, ঠিক আছে। যাই হোক, তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো এখানে কি বলছে, সাধারণভাবে লামের সূত্রের ব্যবহার সংক্রান্ত ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করব। কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল পি কিউ এবং আর ভারসাম্য সৃষ্টি করে, পি ও কিউ পরস্পর লম্ব, ঠিক আছে, পি কিউ পরস্পর লম্ব, ঠিক আছে, এবং কিউ ও আর এর মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, ওকে, মধ্যবর্তী কোণ হইল 120 ডিগ্রি। তাহলে কিউ কিউ ও আর এর অনুপাত কত, এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, ঠিক আছে। তো আগেরটা ছিল জেনারিক যে এই ধরনের ম্যাথ আমাদের করতে হয়, এখন দেখেন এই ধরনের ম্যাথ আসে, ওকে। সো আমি আর এটা একদম শুরু থেকে করব না। আমরা একটু আগে কি পাইছিলাম, একটু আগে পাইছিলাম পি ইজ টু কিউ ইজ টু আর, ওকে, কত, √3:1:2, ঠিক আছে। তাহলে কিউ আর আর এর অনুপাত চাইছে, এটা কত হবে, 1:2 হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ওকে। সো চলো একটু সামনে আগে। খেয়াল করো, কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর মানের তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে, এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, যাই বলো এটা প্রমাণ করতে হবে, তাই না? এখন আমরা এইখানে ফোকাস না করে, হ্যাঁ, আগে সিনারিওটা একটু চিন্তা করি, ঠিক আছে, আগে সিনারিওটা একটু চিন্তা করি যে পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। তাইলে পি আর এখানে কি আছে, এই যে কিউ, ঠিক আছে, আর পি আর আর তো, তাই না, এই দিলাম। সো এখানে একটু দেখি, জাস্ট এত পারফেক্ট হইতে হবে না, র্যান্ডমলি আঁকলাম আর কি। সো এখানে যেটা বলছে পি ও কিউ এর অন্তর্গত কোণ, এই যে এইটা কি হবে, পি ও আর এর অন্তর্গত কোণের ধরলাম আলফা দ্বিগুণ হবে, ঠিক আছে। এক্স্যাক্টলি ছবির সাথে আসলে মিলে না, এটা দ্বিগুণ মনে হয় না, বাট থাকুক। আচ্ছা, নেক্সট, এখন এটা তাহলে কত হবে, পুরোটা হলো 360 মাইনাস 3a 3 আলফা, ওকে, মাইনাস 3 আলফা। শেষ। আমরা সিনারিও চিন্তা করছি, এখন কি করতে পারি, এইখান থেকে কি করা যায়। এখানে দেখেন যে জাস্ট পি কিউ আর আছে, ওকে, আর আলফা এগুলো তো আমরা নিছি। সো দ্যাট মিন যাই করি না কেন আলফা ভ্যানিশ করতে হবে, ঠিক আছে। সো আমরা যদি এখানে একটু বসাই, লামির উপপাদ্য যদি বসাই, কারণ এখানে সাম্যাবস্থা সৃষ্টি করছে বলছে, সো লামি অ্যাপ্লিকেবল, তাহলে এখানে কি হবে, পি ডিভাইডেড বাই
সাইন 360 ডিগ্রি মাইনাস কত 3 আলফা ইকুয়াল টু কত কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ডিভাইডেড বাই কি আর ডিভাইডেড বাই 2 আলফা আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা। তাহলে এটা নিয়ে যদি একটু চিন্তা করি, হ্যাঁ একবারে যদি চিন্তা করি তাহলে এখানে কত হবে পি ডিভাইডেড বাই 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। ওকে, ফোর্থ কোয়াড্রেন্টের বিষয় আসা অ্যাকচুয়ালি এখানে কত হবে মাইনাস সাইন 3 আলফা। আশা করি এটা জানো, ত্রিকোণমিতি তোমরা পড়ছো এই পদ্ধতি। আচ্ছা, নেক্সট এখানে কত আছে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস আছে সামনেতে না, সো মাইনাস সাইন 3 আলফা 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। ওকে, 4 সাইন কিউব আলফা। আর এখানে কি আছে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। তাইলে এখন যদি একটু দেখি যে পি সাইন আলফা, আর এখান থেকে কিন্তু সাইন আলফা কমন নেওয়া যায়, তাহলে আলটিমেটলি কি থাকে, আমি একবারে করি মাইনাস মাইনাস তো সামনে আছেই সাইন আলফা, আর এখানে যদি সাইন আলফা কমন নেই তাহলে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কি আছে 3 থাকবে, আর এখানে হইলো 4 সাইন স্কোয়ার আলফা হবে। শেষ। এই সিমিলার টাইপের প্রসেস আমরা আগেও করছি। আচ্ছা, এরপরে আমরা এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে কি হবে, এটা তো খুবই সিম্পল, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর এখানে কত আছে আর ডিভাইডেড বাই 2 সাইন আলফা কজ আলফা। ঠিক আছে, তাহলে সাইন আলফা কাটা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি আর ইকুয়াল টু কিউ 2q কজ আলফা। ঠিক আছে, অথবা আমার মনে হয় আমি কজ আলফার মানটাই বের করি, কারণ আমি এই যে আমি ষড়যন্ত্র, আশা করি আমি যে এখন কি ষড়যন্ত্র করতে যাব এটা তোমরা বুঝতে পারছো। আমি কি করব, এখান থেকে কজ আলফার ভ্যালু বের করব, এটাকে কজ আলফা বা কজ আলফা আকারে সাজাবো, দেন এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো এটা বসাই দিব, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো অ্যাজ ইউজুয়াল এই ধরনের প্রসেস তোমরা আগেও করছো। সো এখান থেকে আমরা কি পাচ্ছি আর ডিভাইডেড বাই 2q। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন সব ঠিক আছে এবং প্রসেসটা খুবই সিম্পল। আচ্ছা, এখানে আমরা কি বসাইতে পারি, হ্যাঁ p ইকুয়াল টু কি হবে মাইনাস থাকুক 3 আছে এখানে 4 সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফাকে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তাইলে 4 ইন্টু 1 মানে মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4 থাকবে এখানে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি, ওয়েট একবারে লিখি, এটাকে লেখা যাবে -1। ঠিক আছে, আবার এখানে কি আছে মাইনাস কস স্কোয়ার আলফা, ওর সামনে একটা মাইনাস আছে আর -4 আছে, তাই না? তাহলে এখানে লেখা যাবে 4 কস স্কোয়ার আলফা। ওকে, আশা করি সবাই এতটুকু তোমরা বুঝিতে পেরেছো। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এখানে একটু লিখি, ওখানে জায়গার শর্ট। তাহলে কিউ আছে এখানে, মাইনাস আছে এখানে, আর 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 স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 4 কিউ স্কোয়ার হবে, আর সামনে তো 4 আছে এখানে মাইনাস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। জাস্ট আমরা মান ইনপুট করছি 4 4 কাটা। তাহলে এখন একটু দেখি মাইনাস এখানে আলটিমেটলি কত হবে, এই জায়গায় আমরা আলটিমেটলি কত পাবো দেখি তো। আলটিমেটলি এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই কিউ থাকবে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস শুধু কিউ থাকবে। ঠিক আছে, তাইলে দেখি তো আমাদের স্ট্রাকচারের সাথে মিলে কিনা। হ্যাঁ, মিলে গেছে প্রায়। সো খেয়াল করো এখানে কি হবে পি মাইনাস কিউ, এটা যদি দুই পাশে নিয়ে আসি মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এই মাইনাস এখানে আছে, তাহলে এটা যদি দুই পাশে নিয়ে আসি তাহলে কি হবে আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু কত হবে কিউ মাইনাস পি। নেক্সট, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে কিউ ইন্টু কিউ মাইনাস পি। আমি খুবই বিস্তারিত করছি, খুবই বিস্তারিত করছি। ঠিক আছে, মানে পরের যে ক্যালকুলেশন গুলো। ওকে, আমার মনে হয় না যে এই লাইন ধরে 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 তোমরা পরীক্ষার হলে করবে। ঠিক আছে, তারপরে বোঝানোর স্বার্থে আমি একটু বিস্তারিত করছি, বাট মেইন আইডিয়া নিয়ে যদি একটু চিন্তা করি, কি হয়েছে প্রথমে যে সিনারিও চিন্তা করছি আর এটা লিখছি, শেষ। এটা যখনই আমরা লিখে ফেলবো তখন আমার মনে হয় কারোরই আসলে সঠিক উত্তর পাওয়া নিয়ে কনফিউশন হবে না। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ আমরা আগেও করছি। সো এই তিনটা পার্টের প্রথম দুইটা পার্ট নিয়ে আমরা একটা সম্পর্ক স্থাপন করছি, দেন লাস্টের যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট নিয়ে কি করছি আমরা একটা সম্পর্ক স্থাপন করছি, তারপরে জাস্ট মান বসাইছি। এই ধরনের ম্যাথ তোমরা আগেও করছো। ঠিক আছে, সো এই প্রসেসটা আমি আর মানে এই প্রক্রিয়াটা রিপিট করলাম না, বাট আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে। ঠিক আছে, সো প্রথমে আমরা যেটা করব সেটা হইলো ছবিটা চিন্তা করা, নেক্সট এই ছবির উপরে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা চিন্তা করা, তারপরে আমরা কি করব সামনে আগাবো।
ঠিক আছে, খুব বেশি দূর আগাইতে হবে না, দেখা যাবে যে তুমি মানে আনসারটা কি হইতে পারে নিজে আন্দাজ করতে পারবা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো একটু সামনে আগে দেখো, এখন খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ সামনে আসবে। এখানে কি বলছে যে পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থাকলে প্রত্যেকে প্রত্যেকে পৃথকভাবে তলের উপর ডাব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। এখানে একটা ওয়ার্ড আছে পৃথকভাবে, ঠিক আছে, সো একই সাথে না। আচ্ছা, প্রমাণ করো যে 1/p² - 1/q² = 1/w² হবে। ওকে, আচ্ছা, তাইলে চলো আমরা একটু সিনারিওটা চিন্তা করি। এই যে হেলানো তল, ওকে, ধরে নিলাম এটা হলো আলফা। এখন ওরা কি বলছে, এখানে একটা বস্তু আছে এবং এটার ওজন নিচ দিকেই কাজ করবে। আচ্ছা, এবং এই সারফেস যে প্রতিক্রিয়া দিচ্ছে এটা হলো R1। মানে ওরা বলে দিচ্ছে যে পি আর কিউ পৃথক ভাবে, পি হইলো হেলানো তলের দৈর্ঘ্য বরাবর এই যে পি, ঠিক আছে, এটা R1 আর এখানে হলো ডাব্লিউ। আর হইলো কিউ কি করছে ভূমির সমান্তরালে, এই যে ভূমির সমান্তরালে ক্রিয়া করে পৃথক ভাবে কি করছে, এই যে আর ডাব্লিউ ওজনকে কি করছে দেখি ধরে রাখছে, সাম্য অবস্থায় রাখছে। ঠিক আছে, সো এই সিনারিওতে তিনটা ফোর্স আছে, এই সিনারিওতে তিনটা ফোর্স আছে এবং দুইটা সিনারিও কি হইছে বলতো সাম্য অবস্থায় আছে। ওকে, বস্তুটা সাম্য অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি যে সাম্য অবস্থায় থাকতে গেলে, বা এই যে এটা কাইন্ড অফ একটা ফিজিক্স ঘেঁষা একটা টপিক, তাই না? সো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? খেয়াল করো, এটা যদি আলফা হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা এটাও কি হবে, আলফা হবে। নর্মালি এইভাবে চিন্তা করো, জাস্ট আমি যদি এই সারফেসে থাকতাম তখন ডাব্লিউ যেমন হইতো। ওকে, এখন অথবা এই এটার কথাই চিন্তা করি, হ্যাঁ, সারফেস এখানে আলফার ভ্যালু কত, যদি সারফেসটা হেলান না হইয়া এমনই থাকতো তাহলে এটা হইতো 0 ডিগ্রি। বাট আমি আস্তে আস্তে কি করছি, এটাকে আলফা কোণে নিয়ে গেছি। সিমিলারলি যদি সারফেসটা কি হইতো, এমন হইতো, তাইলে আমি ডাব্লিউ কেমন পাইতাম অথবা প্রতিক্রিয়া কেমন পাইতাম, এই দিক বরাবর পাইতাম। যত কি হয়েছে আমার সারফেসটা হেলানো হয়েছে তত আমার প্রতিক্রিয়াটাও কি হয়েছে, বাঁকাই গেছে। ঠিক আছে, সো সম্পর্ক একটু চিন্তা করো, না হলে ওই যে ক্যালকুলেশন করতে করতে মনে যাবো। সো দ্যাট মিনস এই যে আর যে বাঁকানোর সাথে এই লাইনটা বাঁকানোর সম্পর্ক আছে। ঠিক আছে, আর বাঁকানোর সাথে এই লাইনটা বাঁকানোর সম্পর্ক আছে। যদি কি হইতো, আমার সারফেসটা একদম ভূ সমান্তরাল হইতো, তাইলে আমার প্রতিক্রিয়া একদম লম্ব বরাবর পাইতাম। আর প্রতিক্রিয়া যেহেতু একটা অ্যাঙ্গেলে পাইছি আলফা, বা একটা অ্যাঙ্গেলে পাইছি, ঠিক আছে, অথবা এইভাবে বলা উচিত যে হেলানো তল যেহেতু অ্যাঙ্গেলে চলে গেছে, প্রতিক্রিয়াও কি হবে, অ্যাঙ্গেলে চলে যাবে। কতটুকু হবে, এই যে আলফা। ঠিক আছে, এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয় তাহলে এটাও কি হবে, আলফা হবে। শেষ, সিম্পল জিনিস। আশা করি অনেকেরই এটা ছবি দেখার সাথে 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 মাথায় চলে আসবে। যদি না আসে একটু ব্যাখ্যা করলাম আর কি, সিনারিও চিন্তা করাইলাম, চিন্তা কিভাবে করতে হবে এটা শিখাইলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করি, এটা আলফা হইলে এখানে কত, ডাব্লিউ, এটা কি হবে, ডাব্লিউ কজ আলফা। ঠিক আছে, এই প্রতিক্রিয়া এটাকে ভ্যানিশ করে দিবে, প্রতিক্রিয়া এটাকে ভ্যানিশ করে দিবে। ওকে, নেক্সট এইটার আরেকটা উপাংশ, এটা কত হবে, ডাব্লিউ সাইন আলফা। দ্যাট মিনস এখানে যদি পি না থাকে তাহলে কি হবে, দেখো এই ফোর্সে, এই ফোর্স এই দিক বরাবর প্রাপ্ত হবে এবং ফোর্সের সাথে অ্যাক্সেলারেশন জড়িত। ঠিক আছে, ভেলোসিটি চেঞ্জ হবে, ডিসপ্লেসমেন্ট হবে, সরণ হবে। ওকে, যাই হোক, এটাকে সাম্যাবস্থায় ধরে রাখতে হলে তাহলে কি আছে, R1 আর ডাব্লিউ কস থিটা তো ভ্যানিশড, তাহলে বাকি আছে পি আর ডাব্লিউ সাইন থিটা। তাহলে পি ইকুয়াল টু কি হইতে হবে, ডাব্লিউ সাইন আলফা হইতে হবে, সরি থিটা বলে ফেলছি, ডাব্লিউ সাইন আলফা হইতে হবে। শেষ, খুব সিম্পল। আবার এইখানে যদি একটু আসি, এইটুক কত, এইটুক হইল আলফা। ঠিক আছে, আচ্ছা, এখন একটু চিন্তা করি যে এটা যদি আলফা হয়ে থাকে তাহলে এটা হলো ডাব্লিউ কজ আলফা। ঠিক আছে, এটাকে কে ভ্যানিশ করছে, R2। নেক্সট এই দিক বরাবর কি আছে, ডাব্লিউ সাইন আলফা আছে। ঠিক আছে, এখন আমরা একটু সহজ করে ফেলি। খেয়াল করো, এটা কিউ, এই দিক বরাবর যেহেতু আটকায় রাখছে, এটার একটা উপাংশ ওই দিক বরাবর কাজ করতেছে, সেটা কি দেখি তো। এটা হইলো কত হবে, ওয়েট, এইখানে কত আছে, কিউ কত হবে, কজ আলফা। ঠিক আছে, কিউ কি হবে, কিউ কজ আলফা। এখন এটা ছোট্ট একটা কিন্তু আছে এখানে, কিউ কজ আলফা। আচ্ছা, এইটার উলম্ব উপাংশ কই হবে, উলম্ব উপাংশ এইদিকেই হবে, কিউ সাইন আলফা। ঠিক আছে, ওকে,
আশা করি সবাই বুঝতে পারছেন। সো দ্যাট মিনস এই পুরাটাকে অ্যাকচুয়ালি কি করছে, এই পুরাটাকে আমার R2 বা প্রতিক্রিয়া দমন করে রাখছে, ঠিক আছে? না হলে কোনো না কোনো অঘটন ঘটবে, একটা সাম্যাবস্থায় থাকবে না। ওকে, যাই হোক, আমরা উপাংশ বিভাজন করছি, এখন বাকি রইল কোনটা, এইটার এইটা, ঠিক আছে? এই দুইটা মাস্ট বি ইকুয়াল হইতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমি কি নিচে লিখে দিব? আমি এখানে লিখে দিই, এটা হইল কত, W sin আলফা ইকুয়াল টু কত হইতে হবে, Q cos আলফা হইতে হবে, ঠিক আছে? তাইলে আমি এখানে একটু লিখে দিচ্ছি, কত দেখি, এখানে sin cos আলফা, তাহলে W ডিভাইডেড বাই Q ইকুয়াল টু কত হবে, cot আলফা হবে। এটা ষড়যন্ত্র করতেছি, কেন এই ষড়যন্ত্রটা, কারণ এই ফরম্যাটে বানানোর জন্য, হ্যাঁ, আমরা কি করতে পারি, এখানে বুঝাই যাচ্ছে স্কোয়ারের একটা ব্যাপার আছে, তাই না? এটা দেখি, এখানে স্কোয়ারের একটা ব্যাপার আছে। সো স্কোয়ার করলে পি স্কোয়ার পাইতে গেলে এই পুরোটাকে স্কোয়ার করতে হবে, তাহলে সাইনও স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে কজও স্কোয়ার হয়ে যাবে। এখন সাইন স্কোয়ার আর মাইনাস কস স্কোয়ার তো আসলে জমে না, তাই না? প্লাস যদি হতো তাহলে আমি 1 লিখতে পারতাম। তখন এটা চিন্তা করা যায় যে মানে স্কোয়ার এবং মাইনাসের সম্পর্ক কিসের মধ্যে আছে। তো দেখি, লাইক এখানে কত আছে, পি ডিভাইডেড বাই, একটা কাজ করি, ডাব্লিউ ডিভাইডেড বাই পি, পি নিচে হইতে হবে, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার নিচে আছে, সো নিচে দিলাম। ওকে, সো এখানে কত হবে, 1 ডিভাইডেড বাই সাইন আলফা, তাহলে এটা কোসেক আলফা। শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমি এখানে সাইন আলফাই রাখবো নাকি এটা অন্য কিছু করব, এটা ডিপেন্ড করবে আমার আউটকামটা কি, ফলাফলটা কি, তার উপরে। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করি, দেখি 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার যদি করি তাহলে কি পাওয়া যায়, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কত, 1। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই দিই, ডাব্লিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 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 কত হবে, ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1। আচ্ছা, দুই পাশে যদি আমি ডাব্লিউ স্কোয়ার গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে, আমার কাঙ্ক্ষিত আনসারটা পাওয়া যাবে, ঠিক আছে? আমরা এখানে কি করছি, ও ডাব্লিউ স্কোয়ার গুণ না, সরি 1 ডিভাইড বাই ডাব্লিউ স্কোয়ার গুণ, অথবা ডাব্লিউ স্কোয়ার ভাগ যদি করে দিই দুই পাশে, ঠিক আছে? তাহলে এখানে কি পাওয়া যাবে, 1 ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই কিউ স্কোয়ার, আর এখানে 1 ডিভাইড বাই ডাব্লিউ স্কোয়ার। সো ডাব্লিউ স্কোয়ার ভাগ করলে অথবা 1 ডিভাইড বাই ডাব্লিউ স্কোয়ার গুণ করলে আমরা কি পাবো, এই ফরম্যাটটা পাবো। যাই হোক, সো বেশ লম্বা সময় ধরে আমি এটা আলোচনা করছি, এখন আদৌ কি এটা অনেক সময় লাগবে না? তুমি জাস্ট প্রথমে ছবিটা চিন্তা করো, ইকুয়ালিটি বসাও, দেন আউটকামে কি চাইছে এটা একটু দেখো, এবং তোমাদের মুভ অথবা স্ট্র্যাটেজি ফিক্স করো, শেষ। ওকে, সো প্র্যাকটিস করতে হবে। চলো একটু সামনে আগে, খেয়াল করো উলম্বের সাথে কোণ দেয়া আছে, হ্যাঁ, মানে এখানে অ্যাকচুয়াল সিনারিওটা আমি একটু বুঝাই। তুমি চিন্তা করো যে কি করা হয়েছে, একটা দড়ি একটা লাঠির দুইটা প্রান্তে বাঁধা হয়েছে, হ্যাঁ। সো যে প্রান্তে বাঁধা হয়েছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো ডি, দড়ির যে দৈর্ঘ্য এটাকে আমি ধরে নিলাম এল, এমন কিছু একটা থাকে। ওকে, এবং আমি করলাম কি, একটা বস্তুকে এখানে বেঁধে দিলাম, যদি অবাধে মানে জাস্ট দড়িটা মসৃণ হয় এবং বস্তুটা যদি আংটার সাথে লাগানো থাকে এবং আংটা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মসৃণ ভাবে স্লাইড করতে পারে, ওকে, তখন বলতে পারবা যে এটা একদম মাঝামাঝি আছে। আর না হলে আমি যদি একটু ডানে বা বামে সরায় বেঁধে দিই, তখন আসলে অ্যাঙ্গেলটা কি হবে, ডিফারেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? আর যদি একদম মসৃণ ভাবে স্লাইড করে তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, অ্যাকচুয়াল সিনারিওটা তোমাদের চোখে ভেসে উঠছে আশা করি। তো এখন খেয়াল করো, এই পয়েন্টে আমি যদি একটু চিন্তা করি, ডাব্লিউ কি করবে, বা একটা বস্তু ওজন নিচের দিকে কাজ করবে। আচ্ছা, এটাকে সাম্যাবস্থায় রাখার জন্য আমরা কি করতে পারি, দেখো তো, এই যে দড়ি আমরা কি করছি, বেঁধে দিচ্ছি। এখন দড়ি থাকলেই হবে, দড়ির কাজ কি এখানে, টান দেয়া, টান বলের একটা ব্যাপার চলে আসবে। তো এই দিক বরাবর টান বল হলো T1, এটা হলো T2। যদি সে মাঝামাঝি থাকতো এবং এই মধ্যবর্তী কোণ সমান হইতো তাহলে এই দুইটা টান বল সেম হইতো। ওকে, যাই হোক, সো এটাকে আমরা ধরে নেই এটা হলো আলফা আর এটা কি, এটা হলো বিটা। আশা করি সবাই বুঝতে পারছে, ঠিক আছে? সো অ্যাকচুয়াল সিনারিও কি হয় আমি লম্বা একটা ডিসকাশন করছি, সামনে আমরা ম্যাথের মধ্যে আরো কিছু দেখবো। আচ্ছা, এখানে একটু দেখি, সো এই পুরোটা কত, এটা যদি বিটা হয় এটা হলো 180 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, এটা যদি আলফা হয় তাহলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা, শেষ। ওকে, তাইলে এখন যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি হবে, T1
ডিভাইডেড বাই সাইন কত আছে, টি1 ছাড়া আছে টি2 আর ডাব্লিউ, 180 ডিগ্রি মাইনাস বিটা। দেন এখানে কি আছে, টি2 ডিভাইডেড বাই কি হবে, সাইন 180 ডিগ্রি মাইনাস কত, আলফা। ওকে, তারপরে এখানে কি আছে, ডাব্লিউ সাইন কত হবে, আলফা প্লাস বিটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। এখন যদি একটু চিন্তা করি, এখানে কি হবে, টি1 সাইন কত, বিটা, এরপরে হইলো টি2 সাইন আলফা, আর এখানে কি আছে, ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। শেষ। এখন এটার সাথে যদি এটা সম্পর্ক একটু স্থাপন করতে চাই, দেখি কি হয়। টি1 তাহলে কেমন বের হবে, কিভাবে বের হবে, ডাব্লিউ সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, নেক্সট এটার সাথে যদি এটা সম্পর্ক দেখাইতে চাই তাহলে কি হবে, টি2 ইকুয়াল টু কি হবে, যদি দুই পাশে গুণ করে দেই, ডাব্লিউ সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, ওকে। এই যে টান বল দুটার মান বের করে ফেলছি ওজন এবং অ্যাঙ্গেল গুলোর সাপেক্ষে। এখন তুমি চিন্তা করো, আমি যখন টি1 বের করব কি হবে, টি1 ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইনটু টি1 এর সাথে কোন অ্যাঙ্গেল আছে, আলফা আছে, আমি আলফা নিব না, বিটা নিব, সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর টি1 সরি টি2 যখন নিতে চাইবো তখন কি হবে, টি2 এর সাথে বিটা আছে, আমি বিটা নিব না, আলফা নিব। ওকে, সো টি2 ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইনটু সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, সো টি1 এর সাথে আলফা ছিল, আমি আলফা নেই নাই, আমি বিটা নিছি। টি2 এর সাথে বিটা ছিল, আমি বিটা নেই নাই, আমি আলফা নিছি। বাকিগুলো সেম। ওকে, তো তোমরা এইভাবে মনে রাখতে পারো। তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো, 100 পাউন্ডের একটি বস্তুকে দুটি রশির সাহায্যে বেঁধে ঝোলানো হয়। ভালো কথা। রশিদ্বয় উলম্বের সাথে যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে আনত। ভালো কথা। রশিদ্বয়ের টান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়াল সিনারিওটা এখানে একটু আঁকি। ওকে, এদিকে একটা টান আছে, ওইদিকে একটা টান আছে। সো টি1 আর এখানে হলো টি2, আর এখানে কি দেখা যায়, ডাব্লিউ। আচ্ছা, এটা হলো অ্যাকচুয়াল সিনারিও। এখন আমরা একটু ভ্যালু ইনপুট করি। সো এটা কত, 100 পাউন্ড। ওকে, নেক্সট। আর এখানে কত বলছে, এটা হলো ধরো 30 আর এটা হলো 45। শেষ। ওকে, রশিদের টান নির্ণয় করতে হবে। তাহলে টি1 ইকুয়াল টু কি হবে, তোমরা যদি সূত্র মনে না থাকে তাহলে এই যে যে প্রসেস আমরা আগে প্রমাণ করছিলাম ওই প্রসেস যাইতে হবে, আর যদি মনে থাকে তাহলে মাশাআল্লাহ। তাহলে খেয়াল করো, টি1 কি হবে, ডাব্লিউ 100 পাউন্ড। ঠিক আছে, নেক্সট কি আছে, টি1 এর সাথে 45 ডিগ্রি আছে, আমি এটা নিব না, আমি সাইন 30 ডিগ্রি নিব। আর নিচে কি হবে, দুটোর যোগফল 75 ডিগ্রি। ঠিক আছে, আবার টি2 যদি চাই তাহলে কি হবে, 100 ইনটু সাইন 100, টি2 এর সাথে কি আছে, 30 আছে, আমি 30 নিব না, 45 ডিগ্রি নিব। আশা করি সবাই বুঝতে পারছো। এখন কথা হচ্ছে সাইন 45 ডিগ্রির মান তো আমাদের মুখস্থ নাই। ঠিক আছে, অথবা 75 ডিগ্রি, মানে 75 ডিগ্রির মান আমাদের মুখস্থ নাই। সো এই 75 ডিগ্রি জাস্ট এখানে আসলো, এটার জন্য তুমি মুখস্থ করবে দরকার নাই। আমি বলবো যদি রিটেনে আসে তো এইভাবেই রেখে দাও। ঠিক আছে, যদি আরেকটু করতে চাও, সাইন 30 ডিগ্রি এবং 45 ডিগ্রির মান তুমি বসায় একটু সামনে নিয়ে যাও। ওকে, সো রিটেনে অ্যাকচুয়ালি তো চাই নাই যে কোনটা হবে কোনটা না, অপশন তো আর চাই নাই, তাই না? তো তুমি এভাবে রেখে দাও, প্রসেস হয়েছে, ফুল মার্কস পাবা। ঠিক আছে, ওকে, তাহলে চলো একটু সামনে আগে। এখন এই ম্যাথটা একটু করব, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ আমার মনে হয় ইন্টারও তোমরা করে আসছো। সো খেয়াল করো, একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু, ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু, এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাধা আছে। মসৃণ এবং ওজনবিহীন একটি আংটা ডাব্লিউ ওজন বহন করে তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। ঠিক আছে, স্লাইড করে যেতে পারে। ওকে, সো দড়িটা যদি কি হয়, আমার এই যে দুইটা ডিস্টেন্স আছে তার চেয়ে বড় হয়, ওকে, তাইলে তো এই ধরনের স্ট্রাকচার তৈরি করবে, না হলে টান টান অবস্থায় থাকবে যদি ইকুয়াল হয়ে থাকে আর কি। আর যদি ছোট হয় তাহলে তো এই কোনো ঘটনাই ঘটবে না। আচ্ছা, তাহলে দেখাও যে তার টান টি ইকুয়াল টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই 2 রুট ওভার এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার। আমরা এখানে একটু ফোকাস করি। এখানে ওজন আছে, আর এই যে এল আর ডি আছে, দৈর্ঘ্যের ব্যাপার আছে, অ্যাঙ্গেল কিন্তু নাই। আমরা কিন্তু আগে অ্যাঙ্গেলের সূত্র দেখছিলাম। সো আমাদের কি করতে হবে, সাইন আলফা থেকে, ওকে, লম্ব ডিভাইডেড বাই যে অতিভুজের ব্যাপার স্যাপার আছে না, ওইগুলো নিয়ে আসতে হবে, বুঝাই যাচ্ছে। ওকে, সো এই যে আউটকাম থেকে ফাইনাল কি প্রমাণ করতে হবে, এটা থেকে আসলে কি করতে হবে, প্রসিজার কি হবে, এটা একটা আন্দাজ করা যায়। আচ্ছা, তাহলে এই লেন্থ যদি এল হয় এবং এটা যদি মসৃণ ভাবে গড়িয়ে যায়, তাহলে এই অংশটুকু কত হবে,
এটা হইলো ডি ডিভাইডেড বাই 2 হবে, এবং এই অংশটুকু কত হবে, এটা হইলো এল ডিভাইডেড বাই 2 হবে, পুরোটা হইলো এল, তাহলে এটা অর্ধেক এল ডিভাইডেড বাই 2, আবার এই ডিসটেন্স কত, পুরোটা ডি, তাহলে এই দাগ বা আমার কি বলা যায় ওজনটা কি বরাবর দাঁড়াবে, একদম মাঝ বরাবর দাঁড়াবে। ঠিক আছে, তোমরা চাইলে এটা এক্সপেরিমেন্ট করতে পারো। আচ্ছা, এখন এখন আমরা এখানে একটু আসি, কি চাইছে এখানে টান, এবং খেয়াল করো এখানে মাঝামাঝি আছে এবং তাদের টান কি হবে, সেম হবে। ঠিক আছে, এখানে যত ওইখানে তত। ওকে, আচ্ছা এখন আমরা কিছু কাজ করব, সেটা হলো ধরে নিলাম যে এইটা যত এটা তত, ধরার কি আছে, আসলে দুইটা সেমই হবে। সো একটা যদি থিটা হয় আরেকটা কি হবে, থিটা হবে। আচ্ছা, তাইলে আমি এটা লিখতে পারি না, টি ডিভাইডেড বাই এই টি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, আমি ডিরেক্টলি ডাব্লিউ এর ব্যাপারটা নিয়ে আসি, আর একটা টি নিয়ে লেখার কোনো মানে হয় না। সো ডাব্লিউ ডিভাইডেড বাই কি হবে, সাইন 2 থিটা, শেষ। ওকে, তাইলে এখানে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, টি, আর এখানে সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা। ওকে, আর এখানে আলটিমেটলি কত আসবে, সাইন থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, সাইন থিটা। সো এটা আর এটা কাটা। এখন তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে এই যে দেখো আমাদের কিন্তু ডাব্লিউ আছে, 2 আছে, এখন জাস্ট কস থিটার ভ্যালুটা বসাইতে হবে, তাহলেই হয়ে যাবে। সো কস থিটা, দেখি এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, আর এটা কি অতিভুজ হবে, কিন্তু কস থিটা তো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? সো ভূমি কত, এটা একটু দেখবো, এটা তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যায়। সো এটা হবে অতিভুজের বর্গ মাইনাস লম্বের বর্গ, ঠিক আছে, এন্ড রুট ওভার। তাহলে 1 ডিভাইড বাই 4 যদি এখানে কমন নিয়ে আসে এবং রুট করি তাহলে হাফ থাকবে। ওকে, আর ভিতরে কি থাকবে, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, নিজ দায়িত্বে যোগ বিয়োগ করে, এগুলো তোমরা পারো। আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, ওয়েট এখানে নিয়ে যাই। সো টি ইকুয়াল টু আমরা কি পাবো, ডাব্লিউ ডিভাইডেড বাই 2 ইন্টু কস থিটা মানে কত, কস থিটা মানে হলো হাফ ইন্টু কত এখানে পাচ্ছি, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আশা করি সবাই এতটুক তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এখন এখানে একটু আসি, দেখি এখানে কি ঘটছে। খেয়াল করো এখানে আলটিমেটলি আমার 2 আর 2 কাটা, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখানে কি কোনো ভুল হয়েছে আমাদের, দেখি তো। এখানে এল তো বড়, তাই না, এখানে অতিভুজ আছে, এখানে ডি ডিভাইডেড বাই 2 আছে, এটা যদি থিটা হয় তাহলে টি ডিভাইডেড বাই এই টি যদি ধরে নেই তাহলে এখানে কত, এইটি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কত, ডাব্লিউ এখানে আছে, তাহলে সাইন 2 থিটা। ওকে, দেন এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে, সাইন থিটা, আর এখানে কত আছে, সাইন থিটা কাটটা কস থিটা, তাই তো। ও আচ্ছা, আমরা তো ডিরেক্টলি এখানে বসাই দিছি, কি একটা কাজ করছি দেখো তো, আমরা তো এখানে ডিরেক্টলি বসাই দিছি, তাই না, এখানে ডিরেক্টলি বসাই দিছি, আমার তো এখানে বসানোর দরকার ছিল, আবেগের বসে কি করলাম, যে অনুপাত বসাবো, এখানে ডিরেক্টলি জাস্ট মানটা বসাইছি, কিছু হইলো বলো তো। আচ্ছা, এখানে একটু বসাই, খেয়াল করো ভূমি কত, এখানে ভূমি হইলো হাফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আর এখানে অতিভুজ কত, এল ডিভাইডেড বাই 2, 2 আর 2 কাটা। এখন এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর নিচে কত হবে, এল হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখন একটু কালার চেঞ্জ করে দেখাই, কি আসবে দেখো তো, এখানে টি আছে, এখানে ডাব্লিউ 2 তো থাকবেই, রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এখানে এল থাকবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যাই হোক, খুবই সিম্পল ম্যাথ ছিল, আমরা প্রথমে সিনারিও চিন্তা করছি, জাস্ট লামির উপপাদ্য বসাইছি। ঠিক আছে, এখন আমরা দেখছি যে এখানে শুধু মানে কি বলা যায়, যে বাহুর অনুপাতগুলো আমার লাগবে। সো কস থিটার জায়গায় আমরা কি করছি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ যে ব্যাপার স্যাপার ছিল এটা নিয়ে আসছি, মান বসাইছি। ঠিক আছে, মাঝখানে একটু ঝামেলা হয়েছে, সেটা কি, আবেগের বসে কি করলাম, যে কস থিটা অ্যাকচুয়ালি না বের করে ডিরেক্টলি আসলে ওই মানটাই বসাই দিচ্ছি। ঠিক আছে, ওকে, চলো একটু সামনে আগে, খেয়াল করো এখন যদি ডিফারেন্ট একটা সিনারিও দেয়া থাকে, লাইক ধরো জাস্ট এই অ্যাঙ্গেলটা দেয়া থাকলো, ওকে, এখন এই ধরনের ম্যাথ আসে নাই, যদি আসে আর কি। তো ধরো এটা আলফা আর এটা বিটা দেয়া আছে, অনুভূমিকের সাথে কোণ যদি দেয়া থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমরা কিভাবে বের করবো, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা তাহলে কত হবে, এটা হলো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তখন আমরা কি লিখতে পারবো দেখি তো, এটা হলো T1, এটা হলো T2, আর এটা হলো ডাব্লিউ। তাইলে আমরা লিখতে পারবো T1 ডিভাইডেড বাই সাইন কত হবে, 90 ডিগ্রি প্লাস বিটা, ভালো করে দেখো। ওকে, দেন T2 ডিভাইডেড বাই কি হবে, সাইন 90 ডিগ্রি প্লাস আলফা। এরপরে
ডাব্লিউ ডিভাইডেড বাই কি হবে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাইলে এখানে কি লেখা যাবে T1 ডিভাইডেড বাই cos বিটা, T2 ডিভাইডেড বাই cos আলফা, ওকে, W ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। সো এই ফরম্যাটটাও তোমরা ইউজ করতে পারো, যদি মনে রাখতে পারো তাহলে ভালো, না থাকলে আশা করি প্রসিজারটা যেহেতু দেখালাম লং টার্মে মনে থাকবে। তাহলে চলো একটু সামনে আগে। এখন আমরা কিছু স্পেশাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই ধরনের জিনিস জানা থাকা ভালো, সামনে যদি পরীক্ষায় আসে তো তোমরা ভালোভাবে প্রিপেয়ার থাকতে পারবা, ঠিক আছে? আবার নতুন করে মানে হঠাৎ যদি চলে আসে, ওকে, তখন দেখা যাবে যে না, এটা কনফিডেন্স অভাব দেখা যাবে, এই ধরনের ম্যাথ আমরা করি নাই, তখন মনে হবে এই ধরনের ম্যাথ তো আগে করে নাই, এখন কি পারবো? ওকে, সো দেখো এগুলো খুবই সিম্পল। আমরা যখন এখানে প্রমাণটা করব, জিনিসগুলো দেখাবো, তখন আমার মনে হয় তোমাদের আত্মবিশ্বাস আরো গেইন হবে, ঠিক আছে? কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবই পড়তে হবে। সো খেয়াল করো, যদি পি কিউ আর মানের তিনটি বল ট্রায়াঙ্গেল এ বি সি এর পরিকেন্দ্র কি এমন একটা বৃত্ত যেটা কি করবে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে। আচ্ছা, পরিকেন্দ্র হইলো এই পয়েন্টটা, আমি আর এখানে ও টো কিছু লিখতেছি না, এমনি অনেক লেখা এখানে। আচ্ছা, পরিকেন্দ্র ও হতে ও এ, দেন এই ওটাকে আসলে এটা দেখতে ও এর মধ্যে এখানে লিখে দিই ও। আচ্ছা, ও থেকে এ বরাবর মানে ও এ বরাবর, ও বি বরাবর, ও সি বরাবর কি হবে পি কিউ আর তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাপ্লাই করা হইলো, আউটকাম কি সাম্যাবস্থা, ঠিক আছে? সাম্যাবস্থা সৃষ্টি করছে, যদি করে থাকে তাহলে এই তিনটা জিনিস আমাদের দেখাইতে হবে হয় কিনা। তাহলে চলো দেখে। সো এই দিক বরাবর পি, এটা হইলো কিউ, এখানে হইলো আর। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, আমরা 1988 শিখছি যে কি হইলো, এটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের কই গেল, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে? বি, এই অ্যাঙ্গেলটা কত বি, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ, তাই না? সো বি এর কি হবে দ্বিগুণ হবে, 2b হবে। তাহলে এটা যদি সি হয় তাহলে এটা কি হবে 2c হবে, এটা যদি এ হয় এটা কি হবে 2a হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা সাম্যাবস্থার লামির সূত্র যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে দেখি তো কি পাওয়া যায়। খেয়াল করো, পি ডিভাইডেড বাই সাইন কত হবে, সাইন এখানে কত দেওয়া আছে দেখো তো 2। নেক্সট কিউ ডিভাইডেড বাই কি হবে সাইন, কিউ এর অপোজিটে কে আছে 2b আছে, 2b দিয়ে দিচ্ছি। নেক্সট এখানে কি আছে আর ডিভাইডেড বাই সাইন কত 2c, শেষ। ওকে, তাহলে দেখো তো প্রথম মানে এই লাইন থেকে এটা কি পাওয়া যায় না, এটা যেটা আগেও দেখাইছি। সো আমি আর এটাকে ব্রেক ডাউন করবো না, যেমন আছে তেমনই থাক, ঠিক আছে? নেক্সট এখন যদি একটু সামনে আগাই আমরা, ওকে, সো এটাকে কি লেখা যায় সাইন 2a, তাই না? 2 সাইন এ, ওকে, অথবা আমরা একটা কাজ করি না, ওইটা একটু লিখি, তাহলে আমার মনে হয় যে নিচে নিচে ভাগ আকারে যদি থাকে জিনিসটা দেখতে কেমন জানি লাগে, তাই না? যে ক্যালকুলেশন করাটা একটু ঝামেলা হয়ে যায়। যেমন সাইন 2a লিখে দিচ্ছি, সাইন 2b লিখে দিচ্ছি, দেন কি সাইন 2c লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সাইন 2a কি লেখা যায় 2 সাইন a cos a, দেন এখানে কি হবে 2 সাইন b কি হবে cos b, দেন এটা কি হবে 2 সাইন c কত হবে cos c। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই 2 2 2 সব জায়গায় বাদ চলে যাবে, তাই না? সাইন a এন্ড cos a এইগুলাকে কি লেখা যায়, আমরা এই সূত্রগুলো জানি যে সাইন সূত্র, ট্রায়াঙ্গেলের সাইন সূত্র কি বলে দেখো তো, ট্রায়াঙ্গেলের সাইন সূত্র আমাদের বলে যে এই যে a ডিভাইডেড বাই a কোণের অপোজিট সাইড স্মল a, এটা স্মল b, এটা স্মল c, a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু কি হবে b ডিভাইডেড বাই সাইন b, ওকে, ইকুয়াল টু কি হবে c ডিভাইডেড বাই সাইন c। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 2r, ঠিক আছে? ইকুয়াল টু কি হবে 2r হবে। তাইলে আমরা যদি এখন জাস্ট এই সাইন a এর কথা চিন্তা করি, সাইন a ইকুয়াল টু কত হবে, সাইন a ইকুয়াল টু হবে a ডিভাইডেড বাই 2r, সাইন b ইকুয়াল টু কি হবে b ডিভাইডেড বাই 2r, সাইন c ইকুয়াল টু কি হবে c ডিভাইডেড বাই 2r। আশা করি সবাই বুঝতে পারছে, হ্যাঁ? সো আমরা এখন জাস্ট এই মানটা এখানে বসাই দেই, তাহলে a ডিভাইডেড বাই 2r, আর সাইন a এর সূত্র আমার মনে হয় সবারই জানা আছে, সেটা কত a যেহেতু মাইনাস a স্কয়ার, মানে a স্কয়ার বিয়োগ হবে a ছাড়া আর কি আছে b আছে c আছে, ঠিক আছে? ওকে, নেক্সট ডিভাইডেড বাই কত হবে
ডিভাইডেড বাই হবে 2bc। শেষ। এগেইন এখানে দেখি সাইন বি কে কি লেখা যায়, বি ডিভাইডেড বাই 2r, দেন বি কে কি লেখা যাবে মাইনাস বি স্কোয়ার, আর এখানে a স্কোয়ার প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। ঠিক আছে, নেক্সট এখানে কি লেখা যাবে, সাইন সি আছে তাহলে c ডিভাইডেড বাই 2r, ওকে, আর এখানে cos c এর জায়গায় কি লেখা যাবে মাইনাস c স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। শেষ। কিন্তু এখনো কিন্তু ওই ফরম্যাটে আসে নাই, তাই না? এখনো ওই ফরম্যাটে আসে নাই। তো নিয়ে আসার জন্য আমরা কি কাজ করতে পারি দেখি। এই যে 2r 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 কাটা তিনটা জায়গা থেকে, ওকে। এখন এখানে একটা কাজ করব যে এখানে উপরে a গুণ করে দিব, সো a এর সাথে a গুণ করলে a স্কয়ার লেখা যায়, আর তাহলে নিচেও তো a গুণ করতে হবে। আবার এখানে আমি b এর সাথে আরেকটা b গুণ করে দেব, তাহলে b স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানেও তো b গুণ করতে হবে। নেক্সট এখানে c আছে, c এর সাথে যদি c গুণ করি তাহলে c স্কয়ার হয়ে যাবে, এখানেও c দিতে হবে। সো 2abc, এটা হলো 2abc, এটা হলো 2abc, বাদ বাদ বাদ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি থাকলো, a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ টু b স্কয়ার a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ টু c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। শেষ। ওকে, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ব্যাপার স্যাপার, তাই না? আচ্ছা, তো আশা করি আমার 2 নাম্বার কি বলা যায় যে পোর্শনটুকু ছিল এটা প্রমাণিত হয়ে গেছে, আর সি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না? কিভাবে আমরা লিখতে পারি বলতো, যে পি কিউ আর, হ্যাঁ 2 2 2 সব জায়গায় তো কাটা, তাই না? এখন তুমি চিন্তা করো, আমি জাস্ট এই লাইন থেকে যদি এখানে একটু আসি, পি কিউ আর, সি নাম্বারটা এখানে দেখাইতেছি, পি কিউ আর এখানে কি লেখা যাবে, এটা এ ডিভাইডেড বাই 2r কত cos a, এরপর একটা sin b কে কি লেখা যায়, b ডিভাইডেড বাই 2r cos b, ওকে। নেক্সট এটাকে কি লেখা যাবে, c ডিভাইডেড বাই 2r cos c। ঠিক আছে, এই যে 2r 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 কাটা, তাহলে পাইলাম তো a cos a, b cos b, c cos c। ঠিক আছে, যাই হোক অনেক কিছু দেখাইছি, হ্যাঁ এখন আমি সারমর্ম বলি কি হয়েছে এখানে। এই ফরম্যাট যখন থাকে, ওকে, এই ফরম্যাট যখন থাকে, পরিকেন্দ্রের ব্যাপার স্যাপার নিয়ে যদি কথা বলে, তখন এই 3টা ফর্ম পাওয়া যায়। যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন করে, এই 3টা ফর্ম যদি তোমাদের মনে থাকে, তোমাদের ম্যাথ করতে অনেক সহজ হবে। ঠিক আছে, ওকে। সো যদি মার্কস আর একটু বাড়াই নিতে চাও ভার্সিটি জোনে, সো আমার মনে হয় এগুলো হেল্প করবে তোমাদের। ঠিক আছে, সো আমি এখানে কিভাবে প্রমাণ করতে হয় এটা দেখাই দিলাম, কারণ প্রমাণ প্রতিপাদন যদি জানা না থাকে তাহলে তখন সূত্র নিয়ে সন্দেহ হয়। ঠিক আছে, সো প্রতিপাদন যদি জানা থাকে, তুমি ইনসিডেন্ট নিয়ে তুমি নিজে একটু ব্যাক ক্যালকুলেশন করতে পারবো, অবচেতন মানে ব্রেন ক্যালকুলেশন করে যে এটা আসলে ঠিক আছে কিনা, তুমি বলো আর না বলো। ওকে, সো এটা যদি প্র্যাকটিস থাকে, তখন ব্রেন নিজে নিজেই খুঁজতে থাকবে এবং তোমাকে একটা কনফিডেন্স দিবে যে না ঠিক আছে তুই কাজ কর। ওকে, তাহলে চলো এটা সামনে আগাই। খেয়াল করো, অন্তঃকেন্দ্র নিয়ে এখন একটু কথা বলবো। আগে তুমি চিন্তা করো যে অন্তঃকেন্দ্র বা অন্তবৃত্তের যে কনসেপ্ট, আমরা একটা ট্রায়াঙ্গেল থেকে অন্তবৃত্ত কিভাবে পাই। এটা ট্রায়াঙ্গেলের এই যে মানে কি বলা যায়, অন্তস্থ যে কোণগুলো আছে, ওকে, এ বি এন্ড সি, তাদের কি হবে, দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ওইটি হলো অন্তঃকেন্দ্র। কোণত্রয়ের দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ওইটি হলো অন্তঃকেন্দ্র। ঠিক আছে, সো এটা হলো অন্তঃকেন্দ্র, যেটাকে আই দ্বারা ডিনোট করা হয়েছে। ওরা কি বলছে, যদি পি কিউ আর মানে 3টি বল ট্রায়াঙ্গেল এ বি সি এর অন্তঃকেন্দ্র আই হতে আই এ, আই বি এবং আই সি বরাবর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে এগুলো পাওয়া যায়, ওরা বলছে। ঠিক আছে, তাহলে চলো একটু দেখি আসলে পাওয়া যায় কিনা। খেয়াল করো কি আছে এইখানে, পি। আচ্ছা এখন একটু চিন্তা করি, আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো লাগবে, এখানে অ্যাঙ্গেল তো দেয়া নাই, চলো বানাই। এটা কত, এটা হলো a ডিভাইডেড বাই 2, এটা হলো a ডিভাইডেড বাই 2, এটা হলো b ডিভাইডেড বাই 2, এটা হলো b ডিভাইডেড বাই 2। বললাম না যে কোণত্রয়ের সমদ্বিখণ্ডক। ওকে, এটা একটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক, এইটা একটা সমদ্বিখণ্ডক, তাহলে এই দুইটা যে কোণ তৈরি হয়েছিল তারা পরস্পর সমান। তো পুরোটা যদি c হয় তাহলে এটা c ডিভাইডেড বাই 2 হবে, সিমিলারলি বাকিগুলোও একই ভাবে হবে। ওকে, তাইলে এখন আমার দরকার জাস্ট এইটা। দেখো ট্রায়াঙ্গেল আই এ সি তে দুইটা অ্যাঙ্গেল আমি জানি, তাহলে থার্ড অ্যাঙ্গেল কত হবে, এটা হলো 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল কত, এটা অ্যাঙ্গেল এ আই সি। একটা বের করলে বাকিগুলো আন্দাজ করা যায়। মাইনাস কত হবে, a ডিভাইডেড বাই 2 প্লাস c ডিভাইডেড বাই 2। শেষ। দেখতে অনেক ভয়ঙ্কর, ঠিক আছে, এটা নিয়ে কাজ করা যাবে না।
বাট আমরা এটা তো জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি, তাহলে ডিভাইড বাই 2 করলে কত হবে 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো আমার এখানে কি দরকার, a প্লাস সি ডিভাইডেড বাই 2 তো, তাই না? সো এটা হলো 90 ডিগ্রি মাইনাস কি হবে b ডিভাইডেড বাই 2, শেষ। সো এটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস b ডিভাইডেড বাই 2। এখন চিন্তা করো এখানে a আছে c আছে, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস b ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি মাইনাস c ডিভাইডেড বাই 2, এটা কি হবে 90 ডিগ্রি মাইনাস a ডিভাইডেড বাই 2, শেষ। ওকে, সো একটা বের করলে বাকিগুলো আন্দাজ করা যায়। আচ্ছা, তাইলে এখন আমরা একটা কাজ করব, p ডিভাইডেড বাই sin কত আছে এখানে, p কই, p ডিভাইডেড বাই sin এটা হবে 90 ডিগ্রি মাইনাস কত, b আছে c আছে, তাহলে এটা a ডিভাইডেড বাই 2, এটা প্যাটার্ন পাই গেছি। দেন q ডিভাইডেড বাই q হবে sin, কই গেল q, কই q q q, এই যে q, তাহলে এটা তো আমরা বের করে রাখছি, sin কত হবে 90 ডিগ্রি মাইনাস a আছে c আছে, তাহলে এটা হবে b ডিভাইডেড বাই 2, ঠিক আছে। লাস্ট এখন a b, তাহলে এখানে c 90 ডিগ্রি মাইনাস c ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কি পাই খেয়াল করো, এখানে পাবো cos a ডিভাইডেড বাই 2, দেন এখানে কত আছে sin সরি cos বিটা ছিল নাকি এখানে, না b ডিভাইডেড বাই 2, আর এখানে হইলো r ডিভাইডেড বাই sin cos c ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই ফরম্যাট থেকে তুমি কি লিখতে পারবা, p is to q is to r cos a divided by 2 is to cos b divided by 2 is to cos c divided by 2, তাই না? এই যে প্রথমটা কিন্তু হয়ে গেছে। এখন এটা কেমনে বের করব, স্কয়ারের পোরশন, এটা আমি তোমাদের জন্য রেখে দেব, বাট একটা জিনিস আমি একটু বলে দেই যে cos a divided by 2 equal to কি s into s minus a divided by 2bc। ওকে, s এখানে কি জিনিস, s হইলো a plus b plus c divided by 2। ওকে, সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন তুমি চিন্তা করো এই ফরম্যাটের রুট চলে আসে, তাই না? তো আমি প্রত্যেকটাকে কি করতে পারি, স্কয়ারে কনভার্ট করতে পারি। সো এই কারণে দেখো পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার চলে আসবে। আশা করি বুঝছো যে কি হয়েছে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা, তাই না? একটা অনুপাতের ভ্যালু যদি হাফ হয়, ওকে, যেমন এটার অনুপাত কত, হাফ, এটাও হাফ, এটাও হাফ, ঠিক আছে। সবগুলোকে যদি আমি কি করি স্কয়ার করি, তাহলে 1/4 1/4 1/4 হবে, তারপরেও কিন্তু ইকুয়ালিটি বজায় থাকে। ওকে, তো চিন্তা করো নিচে রুট আছে আর উপরে জাস্ট এক ঘাত, স্কয়ার করলে এটা পি স্কয়ার হয়ে যাবে আর এখানে রুট উঠে যাবে। তো আমি জাস্ট হিন্টস দিলাম, ঠিক আছে, যে এইভাবে তুমি ফর্মুলেট করতে পারো, নিজে একটু ট্রাই করবা, বইয়েও দেয়া আছে, বাট নিজে ট্রাই করবা। আচ্ছা, যাই হোক, তাইলে চলো একটু সামনে আগে দেখি কি হয়। খেয়াল করো এখানে যদি পি কিউ আর মানের তিনটি বল ট্রায়াঙ্গেল এ বি সি এর লম্ববিন্দু এল হতে, লম্ববিন্দু কি জিনিস, একটা ট্রায়াঙ্গেলের তিনটা শীর্ষবিন্দু থেকে আমি যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকি, তিনটা লম্ব আঁকি, তারা যে বিন্দুতে ছেদ করে এটি কি লম্ব বিন্দু, উইচ ইজ এল। ওকে, ইংলিশে বলে অর্থ সেন্টার। আচ্ছা, আর কি হয়েছে, এই যে খেয়াল করো লম্ব বিন্দু হতে বিপরীত শীর্ষের উপর অঙ্কিত লম্ব, খেয়াল করো লম্ব বিন্দু হতে বিপরীত শীর্ষের উপর অঙ্কিত, বিপরীত শীর্ষের উপর অঙ্কিত লম্ব বরাবর কি করছে আমরা ক্রিয়ারত হয়, তাহলে এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। খেয়াল করো এই যে লম্ব বিন্দু থেকে আমরা কি করছি বিপরীত শীর্ষ বরাবর, ঠিক আছে। সো এই বিপরীত শীর্ষ বরাবর যে লাইনটুকু আছে এটা কোনটা বলতো, শীর্ষের বিপরীত বরাবর কি হয়েছে, আমরা যদি এইদিকে একটা পি, ওইদিকে কিউ আর এইদিকে আর অ্যাপ্লাই করি, তখন এই তিনটা জিনিস পাওয়া যায়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন এই সিনারিওতে আমরা একটা কাজ করব, ঠিক আছে। দেখো এইখানে আমার মনে হয় এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই হই, যে এই শীর্ষ থেকে মানে এই লম্ব বিন্দু থেকে আমরা অ্যাকচুয়ালি কি করছি। দেখো এই যে শীর্ষে, অ্যাকচুয়ালি এটা এখানে বলা উচিত ছিল যে শীর্ষ বিপরীত বাহুর, শীর্ষ হতে বিপরীত বাহুর লম্ব বরাবর আমরা কি করছি তিনটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। যে কথাটা একটু গোলমেলে হয়ে গেছিল, মানে আর একটু যদি ক্লিয়ারিফাই করতো তাহলে ভালো হইতো। যাই হোক, সো আমরা এইটা ধরে একটু সামনে আগাই দেখি কি হয়। ওকে, লাইক তুমি চিন্তা করো এখানে দেখো যে এই অ্যাঙ্গেলটুকু, হ্যাঁ এটা কত, এটা 90, ঠিক আছে, এইটা 90 এবং এটাও কি 90, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে। ওকে,
এইদিকে কিউ, এটা পি, এটা হলো আর। আচ্ছা, তাহলে আমার এখন এই অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা দরকার এবং এই অ্যাঙ্গেলটা দরকার। আমি শুধু একটা বের করবো, বাকিগুলো তোমরা একটা প্যাটার্ন বুঝতেই পারবা। তো চিন্তা করো, এটাও 90, এটাও 90, তাহলে 180 হয়ে গেছে। তাহলে আমরা জানি একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। 180 যদি বাদ দেই তাহলে বাকি দুটোর যোগফল কত হবে? 180 হবে। সো তুমি চিন্তা করো এটা কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস সি হবে। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা তো সি, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস সি। এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এ। এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস বি হবে। শেষ। তাহলে আমরা এটাই করি। দেখো এ পি ডিভাইডেড বাই কি হবে? পি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস কত? এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বি। ওকে, নেক্সট আর ডিভাইডেড বাই কি হবে? সাইন 180 ডিগ্রি মাইনাস সি। তাইলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? পি ডিভাইডেড বাই সাইন এ কিউ ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু কি? আর ডিভাইডেড বাই সাইন সি। ঠিক আছে, তাহলে এটা লেখাই যায় পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু কত হবে? সাইন এ সাইন বি ইস টু কত হবে? সাইন সি। শেষ। পাইছি কি? একটা পেয়ে গেছি। এখন অন্যটা এটাও ইজিলি পাবো। তো এটাকে কি লেখা যায়? এ ডিভাইডেড বাই 2r, এটাকে লেখা যায় বি ডিভাইডেড বাই 2r, এটাকে লেখা যায় সি ডিভাইডেড বাই 2r। ওকে, সাইন এ এর ক্ষেত্রে a ডিভাইডেড বাই 2r, বি এর ক্ষেত্রে b ডিভাইডেড বাই 2r, সি এর ক্ষেত্রে c ডিভাইডেড বাই 2r। 2r 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 কাটা, তাহলে কি পাবো? বি আনসারটা আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সো এই সিনারিওতে এই যে দুইটা আউটকাম পাওয়া যায় এটা একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, ওমা শেষ। তাহলে বেশ লম্বা একটা লেকচার ছিল। আশা করি এখানে যে যে টপিক গুলো দেখানো হয়েছে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। ওকে, যাই হোক, সবাই ভালো থাকো, পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। ওকে।